সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের বিকেলের আলোচনা অনুষ্ঠানে। আমরা জানি যে দেশে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। মৎস্য সপ্তাহে সাধারণত ওই বছরের জন্য মৎস্য চাষের নানা পরিকল্পনা করা হয় এবং আমাদের একটি লক্ষ্য আছে, সেই লক্ষ্যটিকে নির্ধারণ করা হয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করা হয়। আমাদের যে গবেষণা আছে, আমাদের যে সম্প্রসারণ আছে, আমাদের যে খামারি আছে, তাদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টির দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু এই মৎস্য সপ্তাহের আয়োজনটা করা হয়। এবং জাতীয় মৎস্য সপ্তাহের কারণে দেখা যায় যে একটি নতুন করে আবহ সৃষ্টি হয়, যাতে আমরা এই খাতটির প্রতি আরো অনেক বেশি যত্ন নিতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী এটিকে উদ্বোধন করেছেন এবং স্বাভাবিকভাবে বোঝা যায় এটির গুরুত্ব অনেক বেশি। আর মৎস্য চাষের কথা যদি আমরা বলি, যে তাহলে গত কয়েক দশকে আমাদের দেশে যখন নাকি বাণিজ্যিকভাবে মৎস্য চাষ শুরু হয়, তখন থেকে কিন্তু এই সময় পর্যন্ত একটা বিশাল অগ্রগতি হয়েছে। মৎস্য উৎপাদনের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক মানে পৌঁছে গেছি, মৎস্য ভোগের দিক থেকেও কিন্তু আমরা আন্তর্জাতিক মানে পৌঁছে গেছি। তাছাড়া মৎস্য চাষের ক্ষেত্রে যে আধুনিক কলা কৌশল এবং প্রযুক্তি, সেগুলোও কিন্তু আমাদের এখানে এসেছে। আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, তারা মাছ নিয়ে নানা রকমের গবেষণা করছেন। পাশাপাশি আমাদের মৎস্য অধিদপ্তর, তারা কিন্তু এটা নিয়ে কাজ করছেন। আর সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই সেক্টরে, সেটি হচ্ছে আমাদের বেসরকারি খাত। বেসরকারি খাত মৎস্য সেক্টরে সম্পৃক্ত হওয়ার কারণে এটি কিন্তু আরো অনেক বেশি শক্তি অর্জন করেছে এবং সেই শক্তি নিয়ে কিন্তু এটি কাজ করতে চাইছে। আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে যারা যারা আছেন তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন জনাব সৈয়দ আরিফ আজাদ, যিনি আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন, প্রফেসর কাজী হাসান হাবিব, যিনি আলোচনা করবেন, এবং মোহাম্মদ আব্দুল ওয়াহাব, যিনি আপনারা সকলে চেনেন, মৎস্য চাষের সাথে যারা সম্পৃক্ত তারা সকলেই চেনেন। এনারা সকলেই আজকে আলোচনা করবেন এবং পুরো আলোচনা অনুষ্ঠানটি মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং মাছ চাষের সম্প্রসারণের ক্ষেত্রে যারা প্রধানত ভূমিকা পালন করেছেন বাংলাদেশে, তাদের একজন সৈয়দ আরিফ আজাদ, তিনি আজকের এই পুরো আলোচনাটি সঞ্চালনা করবেন। আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন। আপনাদের যে কোনো মন্তব্য সেটি কিন্তু আমাদের কাছে লিখবেন, আমরা আপনাদের মন্তব্যগুলোকে এখানে নিয়ে আসবো এবং আপনাদের যে কোনো অভিমত থাকে সেই অভিমতগুলো এবং প্রশ্নগুলোর উত্তরও আজকের আলোচককে দেওয়ার চেষ্টা করবেন। আমি সৈয়দ আরিফ আজাদ আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকে এই আলোচনা পর্বটি শুরু করবার জন্য। ধন্যবাদ দর্শক মন্ডলী। আমি কোন এক সময় আবার আপনাদের সাথে যুক্ত হবো। সৈয়দ আরিফ আজাদ। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, তাদের সকলকে আন্তরিক সালাম, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করছি এবং এটা 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলবে এই বছর। মাননীয় প্রধানমন্ত্রী নিজে সদয় হয়ে বরাবরের মতোই তিনি যুক্ত হয়েছেন, মাছের কোনো অবমুক্তি করেছেন গণভবন লেখে, এবং তিনি আমাদের জাতির উদ্দেশ্যে বাণী দিয়েছেন এবং সেখানে আশা প্রকাশ করেছেন যে আমরা আমাদের দেশের মৎস্য সম্পদ, বিশেষ করে দেশীয় মাছ উৎপাদন এবং সংরক্ষণে আমরা আরো যত্নশীল হব এবং আন্তরিক হব। তা আমি আজকের আলোচনার আমাদের দুজন অতিথি আছেন, সেই অতিথি দুজনকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর এম এ ওয়াহাব। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানীয় অধ্যাপক। সম্প্রতি তিনি অধ্যাপনা থেকে অবসর নিয়েছেন এবং স্থায়ীভাবে ওয়ার্ল্ড ফিশ সেন্টারে তিনি যুক্ত হয়েছেন এবং ইকোফিশ প্রজেক্টের টিম লিডার হিসেবে এখন কর্মরত আছেন। আমাদের সাথে আরেকজন আলোচক যুক্ত আছেন, তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানীয় অধ্যাপক, কাজী হাসান হাবিব। আপনাকেও স্বাগত জানাচ্ছি। তিনিও বাংলাদেশে যারা মাছ নিয়ে গবেষণা করেন, কাজ করেন, বিশেষ করে ইনল্যান্ড ফিশারিজে, তাদের মধ্যে তিনিও একজন অন্যতম ব্যক্তি। আমরা যথারীতি আমাদের সাথে আমরা পেয়েছি আমাদের সম্মানীয় সভাপতি, বাংলাদেশের একজন অত্যন্ত প্রথিতযশা কৃষি বিজ্ঞানী, গবেষক, ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। তিনি যথারীতি আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনাকেও স্বাগত জানাচ্ছি।
আমরা আলোচনাটি মোটামুটি ভাবে এভাবে করতে চাই, যদি আপনারা একমত হন। সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে আমরা বাংলাদেশে মৎস্য সম্পদের যে অবস্থা সেটা নিয়ে একটু আলোকপাত করতে চাই, এবং যেহেতু পুষ্টির প্রশ্নটি জড়িত আছে, পুষ্টি সিচুয়েশনটিকেও বাংলাদেশে কিরকম আছে এবং সেই প্রেক্ষিতে আমাদের যাত্রাটা কোন দিকে যেতে পারে, সেই ধরনের একটা আলোচনা মনে হয় আমাদের যুক্ত করা উচিত। এবং সবিশেষ উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে আমাদের সার্বিক খাদ্য নিরাপত্তায় এই মৎস্য খাত আগামীতে কি ভূমিকা রাখবে, এবং এই ভূমিকাটাকে আরো প্রাঞ্জল করার জন্য, গতিময় করার জন্য আমরা কি কি করতে পারি, এইভাবে আমরা মনে হয় একটু আগালে বোধহয় ভালো হয়। তো আমি প্রথমেই একটু ব্যাখ্যা দিতে চাই আপনাদের কাছে যে দেখেন, আমাদের পুষ্টির সিচুয়েশন বাংলাদেশে কিন্তু খুব একটা ভালো না। আমাদের আন্ডার ওয়েট পপুলেশন যদি দেখেন, 2019 সালের তথ্য অনুযায়ী দেশের 22% শিশু আন্ডার ওয়েট। আমাদের স্টান্টেড গ্রোথ আছে, এরকম শিশুর সংখ্যা হচ্ছে শতকরা হিসেবে 31%। এবং আমাদের মাতৃকালীন যারা আমাদের মাতৃসমা মাতা ভগ্নীরা, তাদের কথা যদি চিন্তা করেন, এবং এডোলসেন্ট গার্লস অর্থাৎ কিশোরীদের কথা চিন্তা করেন, যাদের বয়স 15 থেকে 19 বছর, তাদের মধ্যে কিন্তু এবং আমাদের প্রি স্কুল চিলড্রেনদের 20% হচ্ছে ভিটামিন এ ডিফিসিয়েন্সিতে ভুগে। আমাদের জিঙ্কের ঘাটতি আছে এমন শিশুর সংখ্যা 45%। আমাদের 5 বছরের নিচে বাচ্চা যারা, তাদের অ্যানিমিয়ায় ভুগে অর্থাৎ রক্তশূন্যতায় ভুগে, এইরকম শিশুর সংখ্যা হচ্ছে 40%। আর আমাদের যারা প্রজননক্ষম আমাদের মা বোন যারা রয়েছেন, তাদের কথা যদি আপনি স্মরণ করেন, তারা অ্যানিমিয়ায় ভুগেন, এরকম সংখ্যাটি হচ্ছে 39.9%। এই পরিসংখ্যানটা কিন্তু খুব একটা আশার কথা জাগায় না। আমাদের পুষ্টির অবস্থা বাংলাদেশে যে অবস্থায় আছে, আমাদের আরো বহুদূর যেতে হবে। এখানে একটু বলে নেওয়া প্রাসঙ্গিকভাবে বোধহয় ভালো যে আমাদের যে ফিশারিজের যে মাস্টার প্ল্যান আছে, এটা আপনারা হয়তো সবাই জানেন, এটা অনেকেই হয়তো দেখেছেন। দিস ইজ দ্য মাস্টার প্ল্যান ফর ফিশারিজ। এটা প্রণয়ন করা হয়েছে ফেব্রুয়ারি 2018 সালে। সেইখানে বলা হয়েছে যে আমাদের 30-31 সালে আমরা মাছের উৎপাদন বাড়িয়ে নিয়ে যাব 52.96 লক্ষ মেট্রিক টন, এবং হিসাব করা হয়েছে যে আমাদের পপুলেশনের গ্রোথ রেট হবে 1.3%। তো মোটামুটি ভাবে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সিচুয়েশন, আমাদের কোথায় আমরা যাব এবং কোথায় আমরা আছি। আমরা সবাই জানি যে বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। 2016-17 অর্থ বছরেই আমরা মৎস্য উৎপাদনে বাংলাদেশ কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এবং সেটা অব্যাহত আছে। আমরা 60 গ্রাম পার ক্যাপিটা পার ডে হিসাব করে আমরা প্রজেকশন করেছিলাম, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি যে আমি দায়িত্বে থাকার সময় আমরা অর্জন করেছি মোর দেন 62 গ্রাম পার ক্যাপিটা পার ডে। অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যারা গ্রামে বাস করেন, আমাদের যে বাচ্চারা যাদের কথা বললাম আন্ডার নারিশড, যারা অ্যানিমিয়ায় ভুগছে, যারা জিঙ্ক শূন্যতায় ভুগছে, ভিটামিন এ ডিফিসিয়েন্সিতে ভুগছে, তো এত মাছ প্রোডাকশন হচ্ছে, তাহলে সিচুয়েশনটা এখন কোথায়, এবং আমরা কি করলে পরে এই ডিস্ট্রিবিউশন অফ আপনার প্রোডাকশন এটা আরো ইউনিফর্ম হতে পারে, এই বিষয়ে আমরা মনে হয় কিছুটা আলোকপাত করব। তো আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানীয় অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর এম এ ওয়াহাব, যিনি এখন ইকোফিশের টিম লিডার হিসেবে কর্মরত আছেন। আপনি যদি কাইন্ডলি আমাদের একটু দয়া করে বলেন যে এই যে পুষ্টি সিচুয়েশন দেখলাম আমরা বাংলাদেশে, আন্ডার নারিশ, স্টান্টেড, তারপরে গ্রোথ ওয়েটের রিলেশন নাই, যারা আমাদের প্রজননক্ষম মাতৃরা আছেন, আমাদের বোনেরা আছেন, তারা অ্যানিমিয়ায় ভুগছেন প্রায় 39%।
এটা উত্তরণের জন্য মাছ চাষ কিভাবে পথ নির্দেশনা দিতে পারে বলে আপনি মনে করেন? প্রফেসর ডক্টর এম ওয়াহাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হয়েছেন যে সমস্ত বিজ্ঞানীবৃন্দ সবাইকে, এবং দর্শক শ্রোতৃ মণ্ডলীকে শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করতেছি। আপনি ভূমিকাতে যে তথ্যগুলি প্রদর্শন করেছেন, এই তথ্যগুলি একটি জাতির জন্য ভালো কথা নয়। বিশেষ করে যে জাতি খাদ্যে স্বয়ংসম্পন্ন, যার রাইস প্রোডাকশন কোয়াইট গুড, মাছ প্রোডাকশন ভালো, ভেজিটেবল প্রোডাকশন ভালো, ফ্রুট প্রোডাকশন ভালো, সে জাতির এই অবস্থাটি কাঙ্ক্ষিত নয়। আমরা এই পর্যায়ে ফুড সিকিউরিটি এবং নিউট্রিশনে মাছ যুক্ত হয়েছে, তারপরেও মাছের উৎপাদনও বেড়েছে, তারপরেও এই জাতীয় অপুষ্টি চরিত্র কেন? আমরা সবাই জানি এটা জেনারেল প্রিন্সিপল যে ফুড সিকিউরিটি, মাছ অন্যতম প্রধান খাদ্য। সৃষ্টির গোড়ার দিক থেকেই হান্টিং থেকে মানুষ ফিশিং এ গিয়েছিল, তাই অতি পুরনো হলেও মাছকে খাদ্য তালিকাতে একটি তরকারি বা একটি অ্যাডিটিভ হিসেবে ব্যবহার করেছে, প্রধান খাদ্য হিসাবে পৃথিবী বহুদিন গ্রহণ করেছিল না। এই তো 1980 সালের পরের দিকেই সারা বিশ্ব মাছের দিকে বেশি ঝুঁকে পড়লো, যখন কয়েকটি মাছ পৃথিবীতে প্রমাণ করলো যে তারা ওমেগা 3-তে সেরা, তারা টেস্টে সেরা, স্বাদে সেরা, স্বাস্থ্যের জন্য ভালো, এরা কোলেস্টেরল রহিত করতে পারে। নানাবিধ ভালো জিনিসগুলো যখন আসলো, তখন দেখা গেল যে উন্নত বিশ্বের নাগরিকরা মাছ খাওয়ার দিকে আগ্রহী হয়ে পড়লো। আর যে মাছে ভাতে বাঙালি, তাদের যে আবহমান কাল থেকে মাছ ধরে খেত, সেই মাছটি গ্র্যাজুয়ালি কমতে থাকলো। এবং আমরা এই তো মৎস্য অধিদপ্তরের প্রচেষ্টায় এইটির পর থেকেই সত্যিকারের মাছ চাষে একটি বৈপ্লবিক গতিধারা সৃষ্টি হয়। আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু বলে নিই যে আমরা যদি বেসিক প্রিন্সিপলে চলে যাই, তাহলে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির প্রাথমিক কথা হলো এই: একটি জাতির সাফিসিয়েন্ট খাবার প্রস্তুত হতে হবে, সাফিসিয়েন্ট খাবার প্রোডাকশন হতে হবে। খাদ্যদ্রব্য সেটি সিরিয়াল প্রোডাক্ট, ভেজিটেবল, ফ্রুটস, আদার পালসেস, লাইভস্টক, ফিশ, যত প্রকারের ডাইভার্স ফুড প্রোডাকশনে একটি জাতিকে সাফিসিয়েন্ট হতে হবে। যদি সবটা না হয়, অধিকাংশই না হলে পাশের থেকে নিতে হবে। সাফিসিয়েন্ট খাবার থাকা সত্ত্বেও একটি জাতি খাদ্য নিরাপত্তায় ভুগতে পারে, পুষ্টিহীনতায় ভুগতে পারে, যদি সেই খাবারটি তার কাছে অ্যাভেলেবল না হয়। কিছুদিন আগে যখন করোনা প্রথম ধাক্কা দিল, সারা দেশে মাছ যথেষ্ট পুকুরে ভর্তি ছিল, কিন্তু বাজারে মাছ ছিল না, এবং যারা মাছের চাষি তারা মাছ ধরতে পারছিল না, ধরতে পারলেও সেই মাছগুলোকে ট্রান্সপোর্ট করার সম্ভাবনা ছিল না, এবং মাছের বাজার কারণ রহিত হয়ে পড়েছিল, এবং পুকুরগুলা খালি করা যাচ্ছিল না বিধায় নতুন পোনা ছাড়া যাচ্ছিল না। সেদিকে হ্যাচারি মালিকরা আবার নতুন পোনা উৎপাদন করবে এই পোনাগুলোকে দিয়ে, সে সুযোগ তারা পাচ্ছিল না। এমন একটি দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা পড়েছিলাম। সুতরাং এই শুধু সাফিসিয়েন্ট প্রোডাকশন হলেই হবে না, এগুলো অ্যাভেলেবল করা যায় যাতে, এবং মহামারী, দুর্যোগ, সকল পর্যায়ে একটা জাতির সুনির্দিষ্ট পদক্ষেপ থাকতে হবে যে যেন এটা অ্যাভেলেবল থাকে যে কোনো পরিস্থিতি। আমরা দেখেছি পোস্ট অফিসের ভ্যান দিয়ে যশোরের ভেজিটেবল বিভিন্ন শহরে পাঠানো হচ্ছে। আমার মনে হয় যে মার্কেটিং সিস্টেম একটা শক্তিশালী সিস্টেম হওয়া দরকার, যেখানে খাদ্য, সিরিয়াল খাদ্য, ভেজিটেবল, ফ্রুটস, এমন মাছের জন্য এমন ব্যবস্থা থাকা দরকার যে যে কোনো পর্যায়ে মাছের আহরণ থেকে শুরু করে কনজিউমারের পৌঁছানোর জন্য যেন ব্যবস্থা থাকে, এবং সে ব্যাপারে উন্নত ব্যবস্থা কি করা যায় এখনই বিশেষজ্ঞদের নিয়ে অধিদপ্তর, বিএফডিসি, সরকার চিন্তা ভাবনা করলে উপকৃত হতে পারে। তাহলে সাফিসিয়েন্ট প্রোডাকশন হলো, অ্যাভেলেবিলিটির জন্য একটা কিছু করা হলো। এরপরে প্রশ্ন আছে অ্যাক্সেস টু ফুড, ফিশ, ইটস প্রাইস যে পর্যায়ে আছে, দরিদ্র মানুষ কি যারা ধরে খেতে পারে না, সব জায়গায় মাছ অ্যাভেলেবল না,
তাহলে এরা কি মাছ কিনে খেতে পারে? এদের কি আয়ত্তের মধ্যে এসেছে? অ্যাক্সেস টু দেম, সেটি আমাদের বিবেচনায় আনা দরকার। এবং অ্যাক্সেস করার জন্য কি কি করা দরকার সেগুলো এক হলো অ্যাক্সেস টু আমি এক মিনিট আপনাকে একটু সময় নিচ্ছি। সদ্য ডক্টর এম এ ওয়াহাব, আপনার আলোচনা যেদিকে আপনি নিয়ে যাচ্ছেন, আপনাকে আরেকটু সাহায্য করি। প্রথম আলো 14 নভেম্বর 2019 সালে একটা প্রতিবেদন প্রকাশ করে। আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ভালো শুনতে পাচ্ছি, বলুন। এই প্রতিবেদনে বলা হয় যে বাংলাদেশে একজন মানুষ সাধারণভাবে গড়পড়তা একজন নাগরিক 60 টাকা তার খরচ করে তার খাবার পিছনে, এবং বিবিএস এর হিসেবে খাবারে ব্যয় হয় হচ্ছে প্রতিদিনে 20 টাকা। যাই হোক, যেটাই ঠিক হোক না কেন, আমরা যদি প্রথম আলোর প্রতিবেদনটাই ধরি, 60 টাকা, 60 টাকার বিভাজনটা হচ্ছে এরকম: চাল, তেল, চিনি, গুড়, মশলা, এসব কাজে হচ্ছে 21 টাকা, সবজিতে 5 টাকা, ডিম মাংসে 8 টাকা, মাছে হচ্ছে 10 টাকা, এবং চাল আটাতে 16 টাকা ব্যয় করে। এই হচ্ছে আপনার 60 টাকা। কিভাবে আমরা এই পুষ্টি নিরাপত্তার দিকে যাব? আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। তাহলে এখানে আসুন যে অ্যাফোর্ডেবিলিটি তাহলে কিভাবে হবে। আমাদের দেশে তো ইলিশের পিস কেটে বিক্রি হয় না, পূর্ণ ইলিশ বিক্রি হয়। তাহলে একজন রিক্সাওয়ালা, ভ্যান শ্রমিক, দরিদ্র জনসাধারণ কি করে এটি, যতই আমরা উৎপাদন বৃদ্ধি করি? তাই অ্যাফোর্ডেবিলিটির জন্য আমাদের বিজ্ঞানীবৃন্দ এবং সংশ্লিষ্টরা চিন্তা করবেন। আমি ফিরে আসি আবার ওই মূল কথায়, যে আজকে মাছ কিন্তু পৃথিবীতে শুধু মাছ নয়, একটি তরকারি নয়, মাছ খাদ্যের একটি প্রধানতম অংশ হিসাবে সারা পৃথিবীতে বিবেচিত হচ্ছে। এফএও, ওয়ার্ল্ড বডি, সব জায়গায়। আর এটি পলিটিক্যাল, সোশ্যাল, এনভায়রনমেন্ট সমস্ত জায়গাতে মাছ আজকে প্রাধান্য পেয়েছে। আমার দেশে কতটুকু পেয়েছে সেটাও আমরা জানি। এবং আপনারা সবাই অবগত আছেন যে food security and nutrition has risen up to the top of the global political agenda. বিশ্বের যে এসডিজি গোল হয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের দ্বিতীয়টি, আপনারা সবাই অবগত আছেন, সেটা হচ্ছে বলা হচ্ছে টু এন্ড হাঙ্গার, অ্যাচিভ ফুড সিকিউরিটি এন্ড ইমপ্রুভ নিউট্রিশন। এটা হচ্ছে এসডিজি গোল 2 এর প্রতিপাদ্য বিষয়। আর সেখানে মাছ হচ্ছে অন্যতম উপাদান যা দিয়ে এসডিজি গোল পূরণ করতে হবে। আর তাই মাছকে অন্য ধরনের পণ্য হিসাবে নিতে হবে। আমরা আজ বাংলাদেশ শিক্ষা দীক্ষায় এগিয়ে চলেছে, আমরা উন্নয়নের শ্রেণীতে অনেক দূর এগিয়ে এসেছি। আজ নতুন ভাবে পলিসি মেকার, সরকার, বিশেষজ্ঞ বৃন্দ, একাডেমিক্স এবং সংশ্লিষ্ট অধিদপ্তর, মন্ত্রণালয় কিভাবে মাছের উৎপাদন বাড়ার সাথে সাথে তার অ্যাভাইলেবিলিটি, অ্যাক্সেস, অ্যাফোর্ডেবিলিটি এর জন্য কনজেনিয়াল এনভায়রনমেন্ট, সিস্টেম এমনকি ফ্যাসিলিটি সবগুলি তৈরি করতে হবে, চিন্তা করতে হবে। আর সেই সাথে সাথে কৃষির অন্যান্য ক্ষেত্রে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেগুলি এই মৎস্য চাষের দিকেও এগিয়ে যেতে হবে। 2018 সালে আমাদের তত্ত্বাবধায়ক ডিজি মহোদয় যে মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন, এবং সেই মাস্টার প্ল্যানের যে একটি দিক নিদর্শন আছে যে 52.56 লক্ষ উৎপাদন হবে 30 সালের দিকে, তাতে করে 1.5 লক্ষ টন প্রতি বছর আমাদের অতিরিক্ত উৎপাদন করতে হবে। সেটি যেমন করতে হবে অ্যাকোয়াকালচার থেকে, তেমনই করতে হবে অভ্যন্তরীণ জলাশয় এবং মেরিন রিসোর্স থেকে। তাহলে আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো আমরা এবার একটি প্রশ্ন এসেছে যে এতর পরেও আমরা এই অবস্থাতে কেন? আসলে একটি বাড়িতে বড় রুই কিনে নিয়ে যাওয়া হলো, যার সামর্থ্য আছে, রুইয়ের কাঁটাগুলো ফেলে দেওয়া হলো, মাথাটা অন্যভাবে প্রসেস করা হলো বড়দের জন্য, সবাইকে খাওয়ানো হলো কিছুটা মাছের প্রোটিন। সে প্রোটিন হয়তো পেল, সেই প্রোটিনটা সে রাইস থেকেও পেতে পারতো। টিসিএস সাইকেল আমরা পড়েছি, প্রোটিন রাইস থেকে আসতে পারে, সে কার্বোহাইড্রেট থেকে অন্য সোর্স থেকে আসতে পারে, কিন্তু মাছ থেকে আসতে হবে এসেনশিয়াল এলিমেন্টস। সেই এসেনশিয়াল এলিমেন্টস গুলো কি? সেটা হচ্ছে বায়ো অ্যাভাইলেবল অ্যামিনো অ্যাসিডস, bioavailable micronutrients like
ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, আয়োডিন, সেলেনিয়াম, যেগুলি আজকের করোনা যুগে খুবই গুরুত্ব দেখা দিয়েছে, যে আমরা জিঙ্ক ট্যাবলেট খেতে হবে, সেলেনিয়াম খেতে হবে, মেরিন ফিশ খেতে হবে আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য। কিন্তু আমাদের জাতির একটা বিশেষ অংশ তো ইতিমধ্যেই সৈয়দ আরিফ আজাদ বলেছেন যে আমরা মালনিউট্রিশনে ভুগছি। এত মাস তারপরে এই অবস্থা হচ্ছে। আমরা নিয়ারলি 50%, 39% অ্যাডোলেসেন্ট গার্ল, তারপর ল্যাকটেটিং প্রেগনেন্ট মাদার, প্রায় 50-50 কাছাকাছি আমাদের জনসংখ্যার অ্যানিমিয়া এবং নিউট্রিশন। তাহলে কোথায় প্রবলেম? আমার মনে হয় আমরা যারা প্রোটিন পাচ্ছি না তাদের কথা আলাদা, যারা পাচ্ছি তারাও মনে হয় প্রকৃত অ্যাভাইলেবল যে মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন, সেইগুলো যে মাসে যেভাবে থাকা দরকার আমরা তো সেগুলি গ্রহণ করছি না। আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখি তারা স্যামন মাছ খাচ্ছে, আমরাও বড় মাছ খাচ্ছি না। তারা স্যামনের সাথে সাথে আমরা যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়েছি তারা কিন্তু সার্ডিন খাচ্ছে রুটির সাথে, বিভিন্ন সফট শেল পেলাজিক স্মল ফিশ গুলো কিন্তু তারা খাচ্ছে। বাংলাদেশের ওপেন ওয়াটার একসময় প্রচুর ছিল, এখন আর তেমন নাই। কিন্তু সাগরেও কিন্তু বাংলাদেশে প্রায় 40 প্রজাতির ছোট মাছ পেলাজিক ফিশ রয়েছে, হুইচ আর হাইলি নিউট্রিয়েন্ট। আমি আরেকটু আপনাকে একটু সাহায্য করি শব্দ ডক্টর এম এ ওয়াহাব। আপনি স্যার দীর্ঘদিন যাবৎ মলা নিয়ে কাজ করেছেন। বাংলাদেশের মানুষের যে অ্যাফোর্ডেবিলিটির কথা আপনি বলছেন এবং আমাদের দেশীয় মাছের একটা কিভাবে একটা সংযোগ ঘটানো যায় এর মধ্যে আপনি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন। আমাদের দেশি মাছের যে মাছগুলো আমাদের মোটামুটি এখনো হাট বাজারে পাওয়া যায়, আমাদের কাসকি মাছ পাওয়া যায়, আমাদের টাকি মাছ পাওয়া যায়, আমাদের পাওয়া যায়, মলা মাছ পাওয়া যায়। এই মাছগুলার পুষ্টিগুণ কিরকম এবং আমাদের যে ফুডের যে ডেফিসিয়েন্সি, বিশেষ করে 15% পপুলেশন বলা হচ্ছে আন্ডার নারিশড, আপনার কি সাজেশন, মানে গরিবের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি যদি একটা ছোট খাঁচা করে বিভিন্ন মাছের মিক্স কালচার করি, সেখানে কিছু মলা দেই, আমাদের বাড়ির যা বোনেরা আছেন, মায়েরা আছেন, তারা নিজের পুকুরে কিভাবে চাষ করতে পারে, এই বিষয়ে আপনার কোনো সাজেশন আছে কিনা? আমার মনে হয় আপনি একেবারে ঠিকভাবে নিয়ে এসেছেন। আমি খুব দ্রুত এদিকে সমাপ্তির দিকে নিয়ে আসতে চাচ্ছিলাম। সেটা হলো এই, আমি বিশ্বাস করি আমাদের দেশের অ্যাকোয়াকালচার যে প্রক্রিয়াতে চলছে সেটা চলবে, কিন্তু সেখানে একেবারে এই যে প্রোটিন খাওয়িয়ে প্রোটিন নয়, তাই আমাদের ফিড গুলোকে চেঞ্জ করতে হবে যাতে অ্যাকোয়াকালচার অনেকটা প্ল্যান্ট প্রোটিন বেসড হয়ে যায়। এবং আপনার সাথে আজকে একটা পেপারও আমি শেয়ার করেছিলাম যে তেলাপিয়াকে অধিক খাবার না দিয়ে একদিন পর পর খাবার দেওয়া হোক, আর যদি গুড ফার্টিলাইজেশন দেওয়া হয় এই উইকলি, তাহলে প্রচুর ন্যাচারাল খাবার হবে। তাতে করে যে তেলাপিয়া হবে সেটি সমৃদ্ধ স্বাদেরও হবে, আবার ইকোনমিক্যালি সুবিধা। এবার ফিরে আসে আপনার ওই কথাতে। আমি প্রায় 15 বছর চেষ্টা করেছিলাম আপনাদের সবাইকে নিয়ে মলাকে পপুলারাইজ করার জন্য। আজ মলা পপুলার, মলা ব্রিডিং হচ্ছে, মলার ইমপ্রুভ ভ্যারাইটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং মলার চাষ করার চেষ্টা হচ্ছে। আমি বিশ্বাস করি স্মল ফিশ গুলো প্রকৃতিতে রক্ষার জন্য প্রথম পদক্ষেপ নেওয়া দরকার। আর যেগুলোকে কালচারে নিয়ে আসা যায় সেগুলিকে আমাদের কোনোটা তেলাপিয়ার সাথে পলিকালচার করা, কোনোটা কার্পের সাথে পলিকালচার করা। এবং ডিপার্টমেন্ট অফ ফিশারিজ আপনি থাকা অবস্থাতে একটি ব্যাপারে একমত পোষণ করেছে যে আমরা যে বিষ প্রয়োগ করে ছোট মাছদের মেরে ফেলি সেটা আর করবো না, কারণ ছোট মাছ আমাদের ক্ষতি করে না। তাই ছোট মাছগুলোকে কোনো না কোনো ওয়েতে একটা নিশ সৃষ্টি করে আমাদের অ্যাকোয়াকালচারে নিয়ে আসতে হবে। এবং আপনি যে পদক্ষেপগুলি বলেছেন সবগুলি গুরুত্বপূর্ণ, আমি পূর্ণভাবে বিশ্বাস করি এগুলি দরকার। সেই সাথে সাথে সাগরের যে ছোট মাছগুলো ধরা হয় এবং সাগরের জাহাজের খোল ভর্তি হওয়ার পরে যদি বড় মাছ পাওয়া যায়, এগুলি সব সাগরে ফেলে দেওয়া হয় বস্তা বস্তা। সেটি না করে এগুলো পেলাজিক মাছগুলোকে ড্রাই ফিশ করে আমাদের ফিডিং সাইকেলের মধ্যে নিয়ে আসা যায় কিনা, ভ্যালু চেনে নিয়ে আসা যায় কিনা, স্কুল ফিডিং এ নিয়ে আসা যায় কিনা, এগুলো ছড়িয়ে দেওয়া যায় কিনা, সে প্রশ্নটা রাখা যেতে পারে। আমি আপাতত এখানে রাখি, আপনার পরবর্তী প্রশ্নের অপেক্ষা করলাম। প্রশ্ন আছে আমাদের জিয়াউল হক বাবলু সাহেব প্রশ্ন করেছেন যে আমাদের মাছকে কিভাবে নিম্ন আয়ের মানুষের ক্ষমতার কাছে নিয়ে আসা যায়। আমাদের জনাব মহিদুল হক প্রশ্ন করেছেন যে অ্যাক্সেসিবিলিটি যদি না থাকে, আসলে মানুষের ক্ষমতা বা তাদের কাছে যদি মাছ পৌঁছানো না যায়, তাহলে তো আসলে এটা কোনো সুফল বয়ে আনবে না।
SM রফিকুজ্জামান বকুল বলছেন যে নিউট্রিশন সেন্সিটিভ অ্যাকুয়াকালচার নিড টু বি ইন্ট্রোডিউসড। এই 2-3টা প্রশ্নের বিষয়ে আপনার একটু মতামত চাচ্ছি। এই তিনটি আসলে মূলত সাজেশন, এটি প্রশ্ন আমি বলবো না। আমরা সবাই মিলে জাতীয়ভাবে এখন চিন্তা করতে হবে যে মাছ আমরা অনেক করেছি, তারপরেও ম্যাল নিউট্রিশন কেন থাকছে। আমরা তাহলে কি মাছের গুরুত্ব মানুষকে বুঝাতে পারছি না, নাকি মাছ ব্যবহারের উপকারিতা তারা জানে না, না প্রকৃত মাছ তারা পাচ্ছে না, নাকি মাছ বাজারে যথেষ্ট আছে তারা কিনতে পারছে না। আমরা কলকাতার বাজারে দেখি 1 পিস করে ইলিশ বিক্রি হয়। আমার বাংলাদেশ ইলিশে ভরে গিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা ইলিশ 7 লক্ষ টনে যাব, 2 লক্ষ টন বিদেশে পাঠাতে হবে, এত ইলিশ আমাদের দেশে আসবে। তাহলে ইলিশকে কি সাধারণ মানুষের কাছে পাঠাতে পারবো না, পৌঁছাতে পারবো না ইলিশ? আমি বিশ্বাস করি বর্তমান সিস্টেমের মধ্যে আমরা একটা নিয়ম করে দিতে পারি, একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি বাজারে গিয়ে, যে আপনারা সব মাছ বিক্রি করেন, কম্পিটিটিভ রেট বিক্রি করেন, কিন্তু আপনার পাশে 5টা মাছ কেটে রেখে দেন পিস পিস করে। আমার রিক্সাওয়ালা ভাই, ভ্যানওয়ালা ভাই এসে যেন 1 পিস 2 পিস 3 পিস সে যা ইচ্ছা তাই যেন কিনতে পারে। আগে এগুলো তারা জাটকা কিনতে, এখন তো জাটকা আমাদের দেশ থাকবে না। সেই জন্য কিভাবে এই মার্কেটিং চেঞ্জ করা যায়, তারপরে ইলিশের স্যুপ তৈরি করার জন্য, তারপরে ইলিশের নুডলস তৈরি করার জন্য অনেক পদক্ষেপ, এই জিনিসগুলোও তো শিক্ষিত মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস তাদের খাবার। দরিদ্র মানুষের কাছে খাবারকে পৌঁছে নেওয়ার জন্য যে ভাই বলেছে নিউট্রিয়েন্ট রিচ ফিশ ইন অ্যাকুয়াকালচারে নিয়ে আসা দরকার, ইমিডিয়েটলি দরকার। তাই আমাদের অধিক পরিমাণ উৎপাদন বাড়ানোর সাথে সাথে কোয়ালিটি ফিশ উৎপাদন এবং যেগুলো নাকি মানুষের উপকারে লাগে সেই মাছকে কিভাবে উৎপাদনের আওতায় নিয়ে আসা যায় সেটি দেখা দরকার। তাৎক্ষণিকভাবে সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, কিন্তু উত্তরের সমাধানের জন্য আমাদের সম্মিলিতভাবে প্রয়াস চালাতে হবে। তবে ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা এবারে যেতে যাচ্ছি একটু প্রফেসর কাজী আহসান হাবিব আপনার কাছে। সেটা হচ্ছে যে আমাদের প্রতিদিনের নিউট্রিয়েন্ট যে রিকোয়ারমেন্ট, বিশেষ করে প্রোটিন, কারণ আমরা তো মাছ প্রোটিন সাপ্লাই দেয়। সাধারণভাবে বলা হয় যে কারো যদি 1 কেজি বডি ওয়েট থাকে তাহলে 0.8 গ্রাম সে আপনার প্রোটিন গ্রহণ করবে। এই হিসাবে যদি আপনার 60 কেজি ওজনের একজন মানুষের হিসাব করেন তাহলে নিয়ার অ্যাবাউট 48 গ্রাম 49 গ্রাম আপনার কিন্তু প্রোটিন প্রতিদিন প্রয়োজন। এখন মাছ থেকে আমরা এই প্রোটিনটা কিভাবে পেতে পারি, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আপনার জনাব ডক্টর M.A. ওয়াহাব তার আলোচনায় বলছিলেন এবং একজন প্রশ্ন করেছেন যে ক্রয় ক্ষমতার বিষয়টা। দেখেন, আমরা সবাই জানে যে অ্যাকুয়াকালচারের 4টা পিলার বলা হয় ফুড সিকিউরিটিতে। 4 পিলার্স অফ ফুড সিকিউরিটি ইন অ্যাকুয়াকালচার। একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, 2 নম্বর হচ্ছে অ্যাক্সেস, 3 নম্বর হচ্ছে ইউটিলাইজেশন এবং 4 নম্বর হচ্ছে স্টেবিলিটি। এখন অ্যাকুয়াকালচারকে যদি আপনি চিন্তা করেন তাহলে এই অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেস, ইউটিলাইজেশন এবং স্টেবিলিটি, এই 4টা বিষয়ে কিভাবে আমরা আরো সংহত হতে পারি। আমরা তো অনেক মাছ করে ফেলেছি, কিন্তু এটাকে কিভাবে স্টেবিলাইজ করা যায়, এটা মানুষের কাছে কিভাবে নিয়ে যাওয়া যায় ক্রয় ক্ষমতার কাছাকাছি। যেমন আজকে জিঙ্কের প্রশ্ন এসছে, আজকে ভিটামিনের প্রশ্ন এসছে। আমরা যদি মলা মাছের মাথা খেতে পারি, আমরা যদি তেলাপিয়া খেতে পারি, সেখানে সেলেনিয়াম আছে, আপনার মলা মাছে জিঙ্ক আছে, মলা মাছে ভিটামিন এ আছে। আমরা এগুলো যদি খেতে পারতাম তাহলে আমাদের আজকের এই যে ভিটামিন ডিফিসিয়েন্সি, আমাদের যে বিভিন্ন খনিজ লবণের উপাদানের যে অভাব, সেটা মনে হয় আমরা অনেক অংশে পূরণ করতে পারতাম। এফোর্ডেবিলিটিটা বাড়ানোর জন্য আপনার কি সাজেশন, কিভাবে আমরা এটা মানুষের কাছে আরো এই পুষ্টিটা আরো বাড়ানোর জন্য এবং মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য অ্যাকুয়াকালচারকে আমরা কিভাবে আগাতে পারি? প্রফেসর কাজী আহসান হাবিব। জি, ধন্যবাদ স্যার। আজকে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব, প্রখ্যাত বিজ্ঞানী এবং অধ্যাপক, এবং সৈয়দ আরিফ আজাদ, একজন সফল ডিজি মৎস্য অধিদপ্তরের। সে সাথে আরেকজন সম্মানিত আমাদের ব্যক্তিত্ব আছেন এখানে। সবাইকে সালাম এবং যারা শুনছেন। আপনি আসলে আজকে
এই যে খাদ্যের মৎস্যের যে উৎপাদন, সেই উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতার নিরিখে আপনি যে বিষয়টির অবতারণা করেছেন, যে পুষ্টির বিষয়টি, উৎপাদন তো হলো, আমাদের যা চাহিদা তা পূরণ হলো, কিন্তু আসলে কি আমরা কোয়ালিটি নিউট্রিশন, আমাদের সেই নিউট্রিশনটা আমরা পাচ্ছি কিনা, সেই জায়গাটা নিশ্চিতকরণের যে বিষয়টি আপনি আজকে তুলেছেন, সত্যি সেটা একটি আলোচনার বিষয় বর্তমানে। তো আমার শ্রদ্ধেয় স্যার এর আগে বেশ কিছু কথা বলেছেন। আসলে এখন আমরা সত্যিকার অর্থে আমরা যদি বাজারে যাই, আমরা কিন্তু যে মাছগুলো আমরা কিনছি বা মানুষজন কিনছে তা কিন্তু মূলত চাষের মাছ এবং কয়েকটি প্রজাতিতে সীমাবদ্ধ, মানে মূল বিষয়টা। আর আমরা যদি আপনারা আমার থেকে অনেক মুরব্বী, আমি যদি আমার ছোটবেলার কথা চিন্তা করি, ওই সময়ও যে সময় যে অনেক আগে, 10-12 বছর আগে, সেখানে যখন আমরা দেখতাম যে বাজারে কিন্তু মাছের একটা বৈচিত্র্য ছিল অনেক বেশি, ছোটখাটো অনেক ধরনের মাছ পাওয়া যেত, সেগুলো কিন্তু এখন সীমিত হয়ে আসছে। এখন সেই ছোট মাছগুলি পাওয়া যাচ্ছে, দেশীয় মাছ, যেগুলো কিন্তু মূলত চাষের আওতায় আছে, যেমন পাবদা, গুলশা, ইভেন কিছু মলা মাছও এখন অনেক জায়গায় ইকোফিশে, আপনার ওয়ার্ল্ড ফিশের মাধ্যমে, মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সেটাও চাষের প্রযুক্তি উদ্ভাবন হয়েছে, সেখানে মলা মাছটাও কিছু পাওয়া যাচ্ছে। কিন্তু আগের যে অনেক ধরনের ভ্যারাইটিস অফ মাছ, সেটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। তাহলে যার কারণে আগে সব রকম মাছ আমরা যদি পুষ্টি হিসেবে গ্রহণ করতাম, সেখান থেকে বিভিন্ন ধরনের নিউট্রিশন যখন আমাদের পাওয়ার সুযোগ ছিল, সেই জায়গাটা কমে আসছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের গ্রামে আগে দেখা যাচ্ছে যে যখন মানুষ দেখা গেল কাজ থেকে আসলো, যে আমি যাবো এখন ভাত খেতে, আচ্ছা আমি একটু জাল ফেলে একটু কিছু মাছ ধরে কিন্তু সাথে করে নিয়ে এসে বলতো যে এই মাছটা রান্না করে দাও আধা ঘন্টার মধ্যে, ছোট মাছ। সেই অ্যাভেলেবিলিটি কিন্তু আমাদের দেশীয় যে মাছ, সেটার অ্যাভেলেবিলিটিটা কিন্তু কমে গেছে প্রকৃতি থেকে। এই যার কারণে এই নিউট্রিশনের বিষয়টি এখন আমাদের কিছু অনেকটা ল্যাকিং হয়ে যাচ্ছে আমাদের, যদিও আমাদের সামগ্রিকভাবে উৎপাদন বেড়েছে। তো এই ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রথমে আমাদের দেশীয় প্রজাতির মাছের উৎপাদনটা বাড়াতে হবে, বিভিন্ন ধরনের ছোট মাছ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এবারও এই বিষয়ে গুরুত্ব দিয়ে বলেছেন। তবে এই বিষয়ে ফিরিয়ে আনার কয়েকটি বিষয় আমরা জানি, তবু আমি একটু বলতে চাই। একটা হচ্ছে যে আমরা চাষের মাধ্যমে আমাদের বেশ কয়েকটি জাত চাষ করা হয়েছে, কিন্তু এখন আমাদের যেই প্রকৃতি থেকে এই ছোট মাছগুলোর উৎপাদন বাড়ানোর জন্য আমাদের আরেকটা যেটা করতে হবে, যে আমাদের যে অভয়াশ্রমগুলো তৈরি হয়েছে, এই অভয়াশ্রমগুলোর প্রপার মেনটেনেন্স করা এবং নতুন নতুন মাছের, ছোট এই দেশীয় মাছ বা ছোট মাছের যে জায়গায় উৎপাদিত হয়, আরো কিছু স্পট এগুলোকে খুঁজে বের করা গবেষণার মাধ্যমে, এবং সেখানে অভয়াশ্রম প্রতিষ্ঠা করা। এবং সেই জায়গায় একটা মৎস্য অধিদপ্তর একটা ভালো কাজ হয়েছে, আগে কিন্তু ইজারা দিয়ে দিত হাওর অঞ্চলে, সেটা কিন্তু কমার কারণে এটা কিন্তু ব্যাপক ক্ষতি করেছে মাঝখানে। মাছ পুরা সেচে দেখা যায় বিল টিল গুলো মাছ ধরে নিয়ে যেত, সেটা এখন অনেকটা সমাজ ভিত্তিক মৎস্য কার্যক্রম এসেছে। তো এই মাছটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে, এইভাবে আমাদেরকে উৎপাদন, এবং যে মাছগুলো এখনো চাষের আওতায় আসেনি, ছোট মাছগুলো, সেগুলোকে আমরা যদি উৎপাদন করে প্রাথমিকভাবে আমাদের যে ওপেন ওয়াটারটা আছে, সেখানে আমরা মাছের পোনা উৎপাদন করে, বিশেষ করে ছোট মাছ যদি আমরা কৃত্রিম প্রজনন কৌশল তৈরি করতে পারি অনেকগুলো মাছের, সেগুলো আবার ছেড়ে দিয়ে আমরা চাষের পাশাপাশি সেগুলোকে আমরা যদি রেঞ্চিং প্রোগ্রাম, আমরা যদি সেগুলোকে উন্মুক্ত জলাশয়ে আরো ছেড়ে, এটা একটা করা যেতে পারে। আর অ্যাকোয়াকালচারের যেই ট্র্যাডিশনাল যে মেথড, যে ছোট মাছকে আমাচা হিসেবে ফেলে দিয়ে বড় মাছগুলোকে শুধু চাষ করা, এই ট্রেন্ড থেকে বেরিয়ে আসতে হবে। এই বিষয়ে এখন বেশ কিছু গবেষণা হচ্ছে। আমাদের আব্দুল ওয়াহাব স্যার, ওনারও বেশ কয়েকটি গবেষণা আছে অন্যান্য ছোট মাছের সাথে বড় মাছের চাষ। এই জায়গায় আমাদের এই একজন বললেন যে নিউট্রিশন সেন্সিটিভ অ্যাকোয়াকালচার, এই জায়গাগুলোতে এখন আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের মাছের উৎপাদন বেড়েছে, সামর্থ্য বেড়েছে, কিন্তু মাছ পাচ্ছি কোয়ালিটি মাছ করার জন্য এই অ্যাকোয়াকালচারের এই দিকটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আরেকটা দিতে হবে যে আমাদের সামুদ্রিক মাছ যে উৎপাদিত হচ্ছে, স্যার যেটা বলছেন, সামুদ্রিক মাছের অনেক উৎপাদন হচ্ছে, কিন্তু দেখেন সমুদ্রের পাড়ের লোকজন যে পরিমাণ সামুদ্রিক মাছ খায়, যতই আমরা ইনল্যান্ডের ভিতরে আসছি, আমরা কিন্তু সামুদ্রিক মাছ সেই পরিমাণ খাচ্ছি না। তাহলে সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের খনিজ লবণ আমরা জানি আছে, সেগুলো খাওয়া মানুষের যে ফুড চেইনে এই বিষয়টিকে ঢুকানোর ব্যবস্থা করতে হবে। আর আরেকটা হচ্ছে যে আমাদের প্রসেসড ফুড, আমাদের যে বিভিন্ন ধরনের মাছ আমরা খাচ্ছি, কিন্তু মাছের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রসেসড ফুড তৈরি করা,
যেমন আমি আমাদের বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে আমরা ফিশ বিস্কিট তৈরি করেছি, অসম্ভব টেস্টি। এটা সাংবাদিকরা যারা খেয়েছেন, আমাদের বিইউর কোচি স্যার উনি এসে খেয়েছেন, উনি অভিভূত যে এরকম এই ধরনের প্রসেস ফুড গুলি আমরা ফিশ বিস্কিট, ফিশ চানাচুর, এখানে যে ফিশের উপাদান দিয়ে আমরা টুনা দিয়ে বানিয়েছি, আমরা পাঙ্গাস দিয়ে বানিয়েছি, সিলভার কাপ দিয়ে বানিয়েছি। তা আমার কথা আমি বলতে চাচ্ছি না, আমি বলছি এই ধরনের প্রসেসড ফুড গুলো তৈরির মাধ্যমে আমরা যে বিস্কিট খাই এটা মূলত কার্বোহাইড্রেট বেসড, এখানে প্রোটিন ইন্ট্রোডিউস করে এইটা যদি বাড়াতে পারি তাহলে যে আমাদের উদ্বৃত্ত যে মাছের উৎপাদন সেটা যেমন সেইটা যদি সেই এই এক সময় মাছের দাম কমে যাবে, সেখানে দামটাকে ধরে রাখা যাবে, একই সাথে আমাদের নিউট্রিশনের ক্ষেত্রে কিন্তু আমাদের মানে সাধারণভাবে নিউট্রিশনের কোয়ালিটি, নিউট্রিশনের পরিমাণ আমরা বাড়াতে পারবো। তো এইরকম বেশ কিছু পদক্ষেপ আমরা যদি গ্রহণ করতে পারি, আমি মনে করি অ্যাভেলেবিলিটি এবং মাছের এই নিউট্রিশনের অ্যাভেলেবিলিটি মাছ থেকে আমরা অনেক বাড়াতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে দর্শকদের দুইটা প্রশ্ন দিতে চাই, তারপর আমরা আলোচনায় আবার ফিরে আসবো। আমাদের বোন সাদিয়া চৌধুরী প্রশ্ন করেছেন যে যারা নতুন মাছ চাষে আগ্রহী, বিশেষ করে আরএস, বায়োফ্লক এই সমস্ত পদ্ধতির ব্যাপারে মানে আপনাদের কি সাজেশন, কিভাবে আগানো সমীচীন হবে? আসলে এখন সবচেয়ে এই যে বায়োফ্লক বা রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম যেটাকে আমরা বলছি রাস, এটা কিন্তু হাইলি ইন্টেন্সিভ অ্যাকোয়াকালচার। আমরা পুকুরে যে সেমি ইন্টেন্সিভ বা তার থেকে কিছুটা বেশি আমরা যে ধরনের অ্যাকোয়াকালচার করছি সেটার থেকে কিন্তু অনেক গুণ উৎপাদন বেশি। তো এখন এটার এই বিষয়টা এখন কেন বর্তমানে বেশ এটা জনপ্রিয়তা পাচ্ছে বা এই টার্মগুলি এবং মানুষ চেষ্টা করছে, আসলে আমাদের তো আপনি একটু আগে বলেছেন আমাদের পপুলেশন গ্রোথ 2050 বা তারপরে কি হবে, সেই গ্রোথ অনুযায়ী আমাদের উৎপাদন বাড়ছে। তো উৎপাদনের জন্য আমাদের যে শস্যের চাহিদা, আমাদের ভাতের চাহিদা বা গমের অন্যান্য শস্য উৎপাদনের সিরিয়ালসের যেসব চাহিদা, সেই চাহিদা সাথে যেমন আমাদের মেটাতে হবে, পাশাপাশি মাছের চাহিদা মেটাতে হবে। এখন এখানে আমাদের কনফ্লিক্ট তৈরি হয় কিনা, এখন আমরা যদি মাছের এখন প্রচুর আপনার বিগত 10-15 বছরে অনেক ধানের জমি মাছের জমিতে পরিণত হয়েছে, মাছ উৎপাদন করছে, স্বাভাবিকভাবে উৎপাদনও বেড়েছে। তো এই যে আস্তে আস্তে যত দিন যাবে এই কনফ্লিক্টটা কিন্তু বেড়ে যাবে। তাহলে আমাদের একদিকে যেমন শস্যের উৎপাদন বাড়াতে হবে মাছ পাচারের, তখনই আমাদের কিন্তু কিছুটা ইন্টেন্সিভ অ্যাকোয়াকালচার বা এই জাতীয় অ্যাকোয়াকালচারে যাওয়ার প্রয়োজন হবে। আমরা এই রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম বা রাস বা আমাদের যেই বায়োফ্লক সিস্টেম, বায়োফ্লক নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা চলছে এই মুহূর্তে। তো যাই হোক, এইগুলোকে আমরা যেটা ঘরের ভিতরে অনেক ইন্টেন্সিভ মাছ কালচার, এতে কিন্তু আমাদের জমির সাথে ধানের সাথে আমাদের যে শস্যের সাথে যে কনফ্লিক্ট এটা কমে আসবে। কিন্তু বিষয়টা কোথায়, বিষয়টা হচ্ছে যে আমরা এখন যে প্রফেসর কাজী আহসান হাবিব, আমি আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন যে আমাদের 3 ফসলের জমি সেগুলাকে কনভার্ট করে আপনার মাছ চাষের জন্য পুকুর বানিয়ে ফেলা হচ্ছে। এটা নিয়ে কৃষি মন্ত্রণালয় অনেক বছর ধরে তারা আপত্তি জানাচ্ছেন, কারণ আমাদের তো ফুড সিকিউরিটির কথা চিন্তা করলে ক্রপকে প্রথমে ভাবতে হচ্ছে, কারণ আমরা ভাতে মাছে বাঙালি। ভাত খেতে হলে তো আপনাকে চাল প্রোডাকশনটা কন্টিনিউ রাখতে হবে, সাস্টেইন রাখতে হবে। সেই জন্য আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে মাছের উৎপাদন আমাদের বাড়াতে হবে ঠিকই, তাই বলে 3 ফসলি জমি এগুলাকে আপনার কনভার্ট না করে কিভাবে বিকল্প পন্থায় আপনার ইন্টেন্সিফিকেশনের দিকে যাওয়া যায়, এটা মনে হয় একটা ভালো নির্দেশনা আপনি দিয়েছেন। এখানে আরেকজন প্রশ্ন করেছেন আমাদের ভাই আয়ুব হোসেন, তিনি বলছেন যে লো ইনকাম গ্রুপ অফ পিপল মোস্টলি সাফারিং ফ্রম শর্টেজ অফ ফিশ প্রোটিন, হাউ ইট ক্যান বি সলভ। এটার এক কথা কোনো আনসার নাই। এটা আমাদের প্রফেসর ডক্টর এম এ ওয়াহাব এবং কাজী আহসান হাবিব তারা নিউট্রিশন সেনসিটিভ অ্যাকোয়াকালচারের কথা বলেছেন। তারা আমরা যে সামুদ্রিক মাছ খাই না, অনেকেই সামুদ্রিক মাছের প্রতি আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার, সেখানে আমরা যেতে পারি, এটা অ্যাডভাইস করেছেন। এবং আমাদের দেশীয় মাছ, এই মলা মাছ, তারপরে আপনার টাকি মাছ, তারপরে শোল মাছ প্রয়োজন। আজকে দেখেন ময়মনসিংহের নুরুল হক সাহেবরা কিন্তু এখন রানী মাছে হাত দিয়েছেন, তারা রানী মাছের ব্রিডিং করার চেষ্টা করছেন। খলসা মাছ কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনার বিভিন্ন প্রজাতির মাছের ব্রিডিং করা হচ্ছে, এফআরআই তে ব্রিডিং করা হচ্ছে।
তো আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে পাবদা মাছ যদি আমরা যেটা বর্তমানে প্রাইভেট সেক্টর গ্রো করাচ্ছে, ইনজেকশন দিয়ে পুনঃ উৎপাদন করছে, এটা ইমপ্যাক্ট করবে কিনা এবং এটার টেস্ট বাড়বে কিনা। আমি দুইজনের কাছেই, আমাদের প্রফেসর ডক্টর এম এ ওয়াহাব এবং কাজী আহসান ভাই, আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই এই প্রশ্নটার আসলে আনসার কি। পাবদা মাছের পোনা যদি আমরা ওপেন অর্ডারে ছাড়ি, সেটা কি টেস্ট বাড়ার সম্ভাবনা আছে? স্যার আচ্ছা, আমি আমার আর দুটো কথা বলিনি, তাহলে টেস্টের বিষয় একটি এসেছে আর মানুষের কিভাবে মূলত গরিমা যায়, এখন ওটার তো উত্তর ঠিক আছে। এখন আমি যেটা বলছিলাম যে একটি কথা আমি বলতে চাচ্ছিলাম যে আমি যাচ্ছি আপনার কাছে, আমরা আবার যাব। আমি এই আমাদের দর্শকের এই প্রশ্নের উত্তরটা আমরা একটু জানতে চাচ্ছি যে আচ্ছা, আমাদের টেস্ট ওপেন অর্ডারে ছেড়ে দিই, তাহলে এটা টেস্ট কি বাড়ার সম্ভাবনা আছে কিনা? টেস্ট বাড়ার সম্ভাবনা আছে আমি মনে করি, কারণ আমরা যখন মাছ চাষ করছি একটা কনফাইন্ড এরিয়াতে, তখন তার খাদ্যটা আমরা নির্ধারণ করে দিচ্ছি, একটা নির্দিষ্ট ফিড দিচ্ছি, কমার্শিয়াল ফিড। আর যখন সে ওপেনেটারে চলে যাবে, তখন তার যে প্রাকৃতিক খাদ্যটা, তখন সে কিন্তু সব খাদ্য পাবে, আর এতে টেস্ট বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি তার পরিবেশ ভিন্ন পাবে, তার আপনার সারাউন্ডিং এনভায়রনমেন্ট, তার ওয়াটার, তারপরে আদার কন্ডিশন, সেগুলা ভিন্ন হয়ে যাবে। তো আমি প্রফেসর কাজী আহসান ভাই, আপনি আলোচনার সময় বলছিলেন সেঞ্চুরির কথা এবং আপনাদের ফিশিং ব্যানের কথা বলছিলেন। আপনি দেখেন আমাদের যে CIP 2 প্রণীত যেটা হয়েছে, কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যান 2, এখানে অনেকগুলো টুলস এর কথা বলা হয়েছে ফিশারিজের জন্য। যেমন সেঞ্চুরির কথা বলা হয়েছে, রেস্টোরেশন অফ কানেক্টিভিটির কথা বলা হয়েছে, এখানে ফিশিং ব্যানের কথা বলা হয়েছে, এখানে গিয়ার এবং স্পেসিস রেগুলেশনের কথা বলা হয়েছে, কমিউনিটি বেসড ফিশারিজ ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে, যেটা এখন আমরা বিসেফ পেট্রোনাইজ করছি। কমিউনিটি এন্টারপ্রাইজ নামে একটা উদ্ভাবন নিয়ে আমরা এখন আগানোর চেষ্টা করছি। তারপরে রাইটস অন ওয়াটার বডি, যেটা একটু আগে আপনার বলছিলেন যে চিরাচরিত যে রাইট সিস্টেম যেটা ছিল, অ্যাক্সেস সিস্টেম ছিল, সেটাকে কিছুটা পরিবর্তন, গুণগত মৌলিক পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। এবং আপনার নিউট্রিশন সেন্সিটিভ মাছের চাষ এবং ফিড আমরা কিভাবে প্রয়োগ করতে হবে, এগুলা বলা হয়েছে টুল হিসাবে। সবচেয়ে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখা যাচ্ছে যে তারা বলছেন যে ফার্মার্স নিড টু বি এডুকেটেড থ্রু এক্সটেনশন সার্ভিস। এটা আমরা বলছি না, এটা কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যানের যে ডেসক্রিপশন আছে, যে টুলগুলো আছে, সেখানে বলছে। এটা কিন্তু মিনিস্ট্রি অফ ফুডের একটা আপনার রিপোর্ট, যারা আমাদের প্রফেসর ডক্টর রমিয়া ওয়াহাব একটু আগেও বলছিলেন, এডুকেট করতে হবে আমাদের লোকজন। এখন আমাদের তো ডিপার্টমেন্ট অফ ফিশারিজ আসলে যে অবস্থা এখানে আছে, প্রচন্ড রকম শর্টেজ অফ ম্যান পাওয়ার তাদের রয়েছে। তারপরে আপনার রয়েছে তাদের সাপোর্টিভ যানবাহন এবং চলার সক্ষমতার অভাব। দেখেন আজকালকার যুগে একটা ডাবল কেবিন পিক আপ নিয়ে ফিল্ডে ঘোরা, এটা কিন্তু কোনো জমিদারি না। এটা হচ্ছে আপনার টনকে টন খাবার কিন্তু এখন আপনি মাঠে নিয়ে যাওয়া প্রয়োজন হচ্ছে। আপনার ইনপুট নিয়ে যাচ্ছে, পোনা নিয়ে যাচ্ছে, বস্তার বস্তা আপনার খাবার নিয়ে যাচ্ছে। তো এগুলা ট্রান্সপোর্টেশনের জন্য একটা ডাবল কেবিন পিক আপ কৃষি অফিস পেতেই পারে, আমাদের লাইফ স্টক অফিস পেতেই পারে, আমাদের ফিশারিজ অফিস পেতেই পারে। আর জনবলের যে ব্যাপক ঘাটতি আছে, সেটা তো একটা বিরাট ভূমিকা। এই ব্যাপারে আপনার কি সাজেশন, যে আমাদের এক্সটেনশন সার্ভিসটাকে স্ট্রেনথেন করার জন্য এবং রিসার্চকে আরো পিপল ওরিয়েন্টেড করার জন্য আগামীতে কিভাবে আগাতে পারি? প্রফেসর কাজী আহসান ভাই। জি স্যার, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যেই পরিমাণ মাছের উৎপাদন বাড়ছে এবং মানুষের মাছের প্রতি যে আগ্রহ আছে, যে পরিমাণ আগ্রহ বাড়ছে, যে যখনই নতুন একটা টেকনোলজি আসে মানুষ হুমড়ি, যেমন এখন বায়োফ্লক নিয়ে এত মানুষের আগ্রহ, আমরা এই ভিজিটরের জন্য অনেক সময় থাকতে পারি না, এমন ভিজিটর আসে, আমরা বৃহস্পতিবার ফিক্স করে দিছি আমাদের ইউনিভার্সিটিকে ভিজিটর দেখার জন্য। তারা ট্রেনিং চাচ্ছে, রাস সিস্টেম নিয়ে অনেক ধরনের। এখন প্লাস আপনার এই যে এত বিভিন্ন ধরনের টেকনোলজি, নানা রকম টেকনোলজি, যেমন আমার শ্রদ্ধেয় স্যার অফিসার ওনারা এই মাছের সাথে ছোট মাছের সাথে বড় মাছের কালচার সিস্টেমের সেটারও রিসার্চ হয়েছে। এখন এটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে যে পরিমাণ জনবল দরকার, আমি মনে করি
যে আমাদের দেশের যে যত মানুষ আছে সেই মানুষের প্রেক্ষাপটে সেই মাথা গুণে অথবা যে পরিমাণ পুকুর, যেই পরিমাণ জেলা উপজেলায় যে আমাদের যে পরিমাণ এই চাষি বা তাদেরকে এই জ্ঞানটুকু ছড়িয়ে দেওয়ার জন্য যে জনবল সেটা খুবই অপ্রতুল। মাত্র একজন করে উপজেলা অফিসার আছে। আমরা আরো জানি যে আরেকজন করে শুনছি অনেকদিন থেকে যে আরেকজন করে নিয়োগ দেওয়া হবে, কিন্তু সেটার কিন্তু বাস্তবায়ন এখনো আমরা যেতে পারিনি। তাহলে সেই বাস্তবায়নটা অতি দ্রুত আমাদের পদক্ষেপ নিয়ে এই কাজটা করতে হবে। কারণ রিসার্চটা ইউনিভার্সিটি বলেন, তারপরে গবেষণা প্রতিষ্ঠান বলেন, ফিশারি রিসার্চ ইনস্টিটিউট, তারা করে সেইটাকে যদি আমরা ছড়িয়ে দিতে না পারি, এত ভালো ভালো আমাদের ফাইন্ডিংস বর্তমানে আমাদের মাছ নিয়ে নানা রকম গবেষণা, সে ছড়িয়ে দেওয়ার জন্য একমাত্র প্রধান মাধ্যম সেটা হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, মৎস্য অধিদপ্তর। তাহলে তাদের আপনার জন্য আরো দুইটা প্রশ্ন আছে। আমাদের সৈয়দ মনোয়ার হোসেন প্রশ্ন করেছেন যে আমাদের একজন সম্মানিত সদস্য, যে চাষের মাছের টেস্ট কম কেন, আর আমরা আমাদের এত সারপ্লাস মাছ, তাও আবার আমরা মাছ আমদানি করছি কেন? কাজী হাসান হাবিব। আমদানি করছি স্যার, কতটুকু করছি এটা তো কিছুদিন আগে রিসেন্টলি আমদানি খুবই কম হচ্ছে স্যার, আমি যেটা জানি। তারপরেও আমার ধারণা যে আমদানির বিষয়টা হয়তো ততটা সঠিক না, কিন্তু যে চাষের টেস্টের কথা যেটা বলা হয়েছে, এখন যখন আমরা একটা কনফাইন্ড এরিয়াতে একটা নির্দিষ্ট ফুড দিয়ে যখন আমরা মাছ চাষ করি, মাছ তার যত রকম সে প্রকৃতিতে খাদ্য পেতে, সেই খাদ্যটা যখন একটা নির্দিষ্ট এক দুটি খাদ্যের উপাদানে পরিণত হচ্ছে, আর একটা ওপেন ওয়াটারে যখন অনেক ধরনের বিচিত্র খাদ্য বিভিন্ন রকম পরিবেশ পাচ্ছে, এগুলো কারণে টেস্টের ভেরিয়েশন কিন্তু হয়। তারপরে আমি একটা কথা বলবো যে টেস্ট নিয়ে আমরা বলছি কই মাছ, চাষের কই মাছ টেস্ট পাচ্ছি না, সেটা কারা পাচ্ছে না? এখন যারা ইয়াং জেনারেশন, যারা ফার্মের মুরগি এবং এই মাছগুলো খেয়ে অভ্যস্ত, তারা কিন্তু তুলনা করতে পারছে না আগের সেই প্রকৃতির হাওরের যে মাছ, সেই মাছের। তাদের কাছে টেস্টের কোনো সমস্যা নাই। টেস্টে কিন্তু একটা জেনারেশন টু জেনারেশন, এখন একটা এই যারা আগের তুলনা করতে পারছেন, এনারা বলতেছেন যে ফার্মের মুরগিতে গন্ধ করে। এই বর্তমান জেনারেশন বা তারপরে প্রজন্ম সেই ধরনের পার্থক্য কিন্তু হচ্ছে না। এই জন্য টেস্টটাকে আমি অবশ্যই গুরুত্ব, টেস্ট মানুষ শৌখিন, খেতে পছন্দ করে, কিন্তু ধীরে ধীরে টেস্টের এই জিনিসটা আস্তে আস্তে কিন্তু চলে যাবে। যখন আমাদের পরের জেনারেশন গুলো চলে আসবে, যখন অনেক বেশি কালচার, অ্যাকোয়াকালচার বা কালচার বা ফার্মিং এর থেকে আসবে, তখন আর ওই প্রকৃতি থেকে টেস্টের সেই তুলনাটা কমে আসবে। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে এই কারণে একটা কনফাইন্ড এরিয়াতে আরেকটা বিষয় হচ্ছে পরিবেশ ভালো দেওয়া। আমরা যদি চাষের পুকুরের সবসময় পানির পরিবেশটা ভালো রাখা যায়, আমরা যেন একটু পরিবেশটা ভালো রেখে চাষ করতে পারি, তাহলেও কিছুটা টেস্ট বাড়তে পারে। টেস্টের বিষয়ে আমার এই দুটো কথা। সময় পেলে আবার প্রফেসর কাজী হাসান হাবিব আপনার কাছে আবার আমরা আসবো। আমরা আবার একটু আমাদের শব্দ প্রফেসর ডক্টর এম এ ওয়াহাব আপনার কাছে যেতে চাই। আমাদের ডক্টর গোলাম হোসেন প্রশ্ন করেছেন যে তেলাপিয়া আমাদের এই যে কোভিড সিচুয়েশনে এই নিউট্রিশনে কি অবদান রাখতে পারে। আর আমাদের প্রণব সাহা বলছেন, দুইটা প্রশ্ন আপনার কাছে দিচ্ছি। প্রণব সাহা বলছেন যে এই যে মাছ উৎপাদন বাড়লো, রপ্তানির কি হবে? আর এই যে চিংড়ির আমাদের যে রপ্তানির যে সমস্যা, এটা মেটানোর জন্য আমাদের কি করা দরকার? এই প্রশ্নটা উত্তর দিয়ে পরে আপনার সাথে আর একটু কথা বলতে চাই। প্রফেসর ডক্টর এম এ ওয়াহাব। অসংখ্য ধন্যবাদ। এবং এই আলোচনার ধারাবাহিকতায় কতগুলি কথা এসেছিল, আমি ক্ষুদ্র পরিসরে একটু আলোকপাত করে এখানে চলে আসি, যদি আমাকে অনুমতি দেওয়া হয়। সেটা হলো মাছের চাষ পদ্ধতি নিয়ে কথা উঠেছিল। একদিকে একটা দেশে যেমন IPRS, RS বাই ফ্লক থাকবে, এটি এক ধরনের, কিন্তু সাথে সাথে বাড়ি লাগোয়া পুকুরে ছোট্ট ক্ষুদ্র পুকুরগুলো যে রয়েছে 1 ডেসিমাল 2 ডেসিমালে, সেখানে ছোট মাছ রাখা যায় কিনা, এবং তার বাড়ির পাশে 10 কাঠা জমির আলকিউচো করে রাইস ফিশ কালচার করা যায় কিনা, এবং নানা পদ্ধতি থাকবে। দরিদ্রদের এক ধরনের পুকুর, মাঝারিদের এক ধরনের পুকুর, তারপর এই ধরনের নানা পদ্ধতি, নানা লেভেল থাকবে। আমি বিশ্বাস করি
এবং আমি এও বিশ্বাস করি যে নতুন নতুন জমিকে পুকুরে কনভার্ট না করে লো লাইং এরিয়ার সমস্ত জমিগুলোকে এমন ভাবে তৈরি করা দরকার যে 2 ফসল ধান হবে, 1 ফসল মাছ হবে, মাছ তার এক্সক্রেটা ফেলে যাবে, পরের বেলায় দেখা যাবে ওই জায়গাতে প্রচুর পরিমাণে ধান হচ্ছে। এই উদাহরণ ময়মনসিংহের মুক্তা ওই শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে ডান পাশে একটি গ্রাম আছে ডাহুকি গ্রাম, সেই গ্রামে এটি হচ্ছে এবং এটি ব্যাপকভাবে হচ্ছে, যেখানে ভেজিটেবল, ধান, মাছ সবই পাশাপাশি হচ্ছে। তো এটি বলতে পারি। আর আরেকটি কথা এসেছিল আলোচনার সময় যে এই মাছগুলোকে দরিদ্রদের কাছে অ্যাফোর্ডেবল করা যায় কিনা। শুধু দরিদ্র চিলড্রেনের কথা আমরা চিন্তা করবো না, এখন তো আমাদের দেশে সব শিশুই স্কুলে যাচ্ছে, আমরা স্কুল ফিডিং এর মধ্যে কি মাছও একটি উপাদান হিসেবে আসবে কিনা। অসংখ্য রোগী হসপিটালের খাবারের জন্য অবশ্যম্ভাবে মাছ থাকে। তারপরে ব্রিটিশ গভর্নমেন্ট সহ ইউরোপের বিভিন্ন জায়গায় ফিশ অ্যান্ড চিপস আছে। আমার কোভিড থেকে তেলাপিয়া দিয়ে আমার সারা বাংলাদেশের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ে একদিন ফার্নিচারের ক্রাইসিস দেখা দিয়েছিল, তাই বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিল। আমরা কি মাছ দিয়ে এমন কিছু বৈপ্লবিক পরিবর্তন করাবো, পাঠাওয়ের মতো, এই যে গাড়ি ডাকার মতো কিছু করব, যাতে করে নাকি ফিশ অ্যান্ড চিপস, তেলাপিয়া অ্যান্ড চিপস সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। তেলাপিয়া নিয়ে মাঝে মধ্যে নানান কথা আসে, এগুলো বাইরের লোকরা, ব্যবসায়ীরা, অন্য প্রফেশনাল লোকরা এগুলো ছড়িয়ে দেয়। ডাহা মিথ্যা। তেলাপিয়া অতি সুস্বাদু, অতি গুণী মাছ, যার মাসুল বন্যায়, পিন বন্যায়, তাই খাওয়া খুবই সহজ। এবং তেলাপিয়া অন্যতম একটা সেরা মাছ, পৃথিবীর অন্যতম 1-2 মাসের পরেই তেলাপিয়ার অবস্থান। তাই তেলাপিয়া দিয়ে কোভিড না, তেলাপিয়া দিয়ে বাংলাদেশের নানাবিধভাবে উপকার সম্ভব। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে ফিশ অ্যান্ড চিপস চালু করা যেতে পারে। তারপরে আমি মনে করি মাছের পাউডার, স্বাধীনতা উত্তরকালে এক ধরনের পাউডার আসলো। প্রথমে এগুলো শিক্ষকবৃন্দ নিত, ছাত্রের বাবা মা পেত না। পরে যখন ছাত্রের বাবা মা পেল, তখন তারা লাউ কুমড়ার মধ্যে একটু করে দিয়ে দিত রান্নার পরে, কি যে স্বাদ হতো। প্রথম গন্ধ লাগতো, পরে কিন্তু সারা দেশের মানুষ খেয়েছে। সেই জিনিসগুলো হারিয়ে ফেলেছি, রিলিফে আসতো। আমরা ফিশ পাউডার করতে পারি, ড্রাই ফিশ করতে পারি, ফিশ পিকুল করতে পারি, ফিশ পেস্ট করতে পারি, স্কুল ফিডিং আর হসপিটালের কথা বলেছি। এইভাবে আমরা জাতীয়ভাবে মাছের ব্যবহারকে উৎসাহিত করতে পারি। আর এখানে একটি প্রশ্ন এসেছে, মাছ তো বেড়েছে, রপ্তানির কি হবে? আমাদের শ্রদ্ধেয় প্রণব দা বলেছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের রপ্তানির জন্য পূর্ণ প্রিপেয়ার্ড হয়ে রপ্তানি কে উৎসাহিত করা, সাহায্য করা, যা কিছু করার দরকার হলে নতুন ফিল্ড তৈরি করা দরকার। শুধু ডলার পাউন্ডের দেশ নয়, আফ্রিকা, মিডল ইস্ট এবং নেইবারিং কান্ট্রি গুলো যে আমার দেখতে হবে যে মালয়েশিয়াতেও মাছের ডিমান্ড আছে কিনা, না হলে অন্যরা পূরণ করবে। আমাদের বিশেষ করে আমি বিশ্বাস করি 5 লাখ মেট্রিক টন ইলিশ রেখে বাকিটা নেইবার সহ সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছুক, বিশ্বে পৌঁছায় যাক। ইলিশ মাছ বাজারটি ঠিক রাখার জন্য আমাদের মাছগুলি আমাদের ঘরে রাখতে হবে। সেই সাথে তেলাপিয়া এবং পাঙ্গাস রপ্তানি তো ডিউ হয়ে পড়েছে। আমরা বাংলাদেশ থেকে কমপক্ষে আমি বিশ্বাস করি 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টন তেলাপিয়া এবং পাঙ্গাস যৌথভাবে রপ্তানি করতে পারি। মার্কেট সার্চ করা দরকার। আরেকটি কথা আছে, যার বাড়ি নোংরা থাকে সেই দেশ নোংরা অটোমেটিক্যালি হয়। তাই আমাদের দেশের ইমেজ বৃদ্ধি করা দরকার, মার্কেটের ইমেজ, বাড়ির ইমেজ, দেশের ইমেজ, যাতে আমাদের জিনিস কিনে যেন কেউ মনে না করে ওই দেশের জিনিস নোংরা হবে। না, আমরাও ভালো প্যাকেজ করতে পারি, আমরাও নিট অ্যান্ড ক্লিন করতে পারি। তাই গুড মার্কেটিং, বেটার ম্যানেজমেন্ট ইন অল রেসপেক্ট আমাদের দেশে ইন্ট্রোডিউস করা উচিত। আর চিংড়ি নিয়ে নতুন ভাবে গবেষণা করা দরকার, যে 2 লক্ষ হেক্টর চিংড়ির আমাদের জন্য যে বিরাট ল্যান্ড ফ্লাড করে রেখেছি, কয় হাজার টন উৎপন্ন হয়, কত বিক্রি হয়, লাভ ক্ষতি কি, এটা ব্যাপক সোশিও ইকোনমিক স্টাডি করে নতুন ভাবে চিংড়ি চাষকে রিওরিয়েন্ট করা উচিত ইন লাইট অফ ভিয়েতনাম। আমি একা বললে ভুল হবে, দেশে অসংখ্য বিশেষজ্ঞ আছে, তাদের নিয়ে একটা প্ল্যান করা দরকার। ডক্টর এম এ ওয়াহাব, আমরা সময় পেলে আরো আসলে এই আলোচনা ঘন্টার পর ঘন্টা চলতে পারে। কারণ হচ্ছে যে এত প্রশ্ন আসছে যে আমরা আসলে সব প্রশ্নের একমরসন করতে পারছি না। আমি এই প্রসঙ্গে একটু যোগ দিতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে যে রপ্তানি আয় এবং চিংড়ির সংকটের যে প্রশ্নটা করা হয়েছে, এখানে কয়েকটি বিষয় আমাদের প্রণিধানযোগ্য।
প্রথম হচ্ছে যে বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি ইন সাউথ এশিয়া যে সার্টিফিকেট ছাড়া ইউরোপীয় ইউনিয়নে রপ্তানির অনুমতি পেয়েছে। এটা পেয়েছে 2015 সালে, এবং 18 সালে এফবিও মিশন ফুড এন্ড ভেটেরিনারি অফিস তারা বাংলাদেশ ভিজিট করে এটা আগে আরো কনফার্ম করেছে যে এই সার্টিফিকেট প্রথা বহাল থাকবে। অর্থাৎ মান নিয়ন্ত্রণের যে সরকারি সিস্টেম এবং মনিটরিং এবং টেস্টিং ফেসিলিটিস সেটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, এতে নিয়ে কোনো সন্দেহের কারণ নাই। 2 নম্বর হচ্ছে যে চিংড়ি, তাহলে আমরা এত ভালো ম্যানেজমেন্ট চিংড়ি রপ্তানি করতে পারছি না কেন? আমাদের 100-র মতো কারখানা আছে এবং এর মধ্যে 70টার মতো কারখানা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের রেজিস্টার্ড, তারা এক্সপোর্ট করতে পারে। কিন্তু এই সকল কারখানার আপনি যদি খোঁজ নেন দেখবে যে 15 থেকে 18% ইউজ হয় মাত্র শতকরা। বাংলাদেশ হচ্ছে চিংড়ি উৎপাদনে এই অঞ্চলের মধ্যে সর্বনিম্ন 300 কেজির কাছাকাছি আপনার প্রোডাকশন। আমরা একটা পাইলট করেছিলাম ওয়ালফিশের সাথে, আমরা একটা পাইলটিং করেছিলাম আইন প্রজেক্ট নিয়ে, এবং আমরা ডফের মাধ্যমে সেখানে আমরা কিন্তু এই ট্রেডিশনাল পদ্ধতিতেই কয়েকটা মেজার্স আমরা নিয়েছিলাম। একটা হচ্ছে যে পানির গভীরতা 1 মিটার করে ফেলা, আপনার তেল স্টক না করে নার্সারি করে জুভেনাইল স্টক করা। 3 নম্বর হচ্ছে আপনার এসপিএফ পোনা, স্পেসিফিক প্যাথোজেন ফ্রি পোনা, মুক্ত পোনা মজুত করা এবং তাকে কিছু খাবার দাবার দেওয়া। এইগুলা যদি আপনি করেন তাহলে 300 কেজির থেকে পার ডেসিমেলে প্রোডাকশন ইজিলি কিন্তু 1000 কেজিতে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের বিপ্লবের কিন্তু দরকার নাই, 4000-5000 দরকার নাই, আমার 1000 হলেই যথেষ্ট। এখন আপনার র মেটেরিয়ালই তো নাই, এক্সপোর্ট করবেন কিভাবে? এবং আমাদের ফ্রোজেন ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সাথে দীর্ঘদিন দরবার হচ্ছে আমাদের। 2013 সালে তারা একটা উদ্যোগ নিয়েছিলেন কক্সবাজারে, এবং সেখানে 3 টন থেকে 4.5 টন প্রোডাকশন হয়েছিল, কিন্তু সেটা আর সাস্টেন করে নাই। তখন আমরা মনে করি যে আমাদের যে মডেলিংটা সেটা অলরেডি করা আছে, সেটা হচ্ছে কি যে ক্লাস্টার ফার্মিং, 20-25 জন ফার্মারকে একসাথে ক্লাস্টার করে তাদেরকে মেসেজ দিতে হবে যে আপনার গভীরতা বাড়ান, আপনি নার্সিং করেন, আপনি পিএল স্টক করবেন পরিমিতভাবে, আপনি এখানে পিএল স্টক না করে জুভেনাইল স্টক করেন এবং কিছু ম্যানেজমেন্ট করেন, তাহলে এই প্রোডাক্টিভিটিটা কিন্তু বাড়ানো সম্ভব। এই জন্য আপনার কন্ট্রাক্ট ফার্মিং এ আসলে আপনাকে যেতে হবে, এটার কোনো বিকল্প নাই। যাই হোক, আপনি সব বলেছেন, এটি আসলে পদ্ধতি, এটা হওয়া দরকার। এই যে সারা বিশাল এরিয়া ফ্লাডেড করে দিলাম আর যা পেলাম তাই করে নিলাম, এ দিয়ে আসলে চিংড়ি শিল্প টিকে থাকবে না কো। এবং অতি সত্বর যে মডালিটি গুলো আপনি বললেন যেগুলো অলরেডি প্রতিষ্ঠিত রয়েছে সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া দরকার। তাই ফ্রোজেন ফুড অ্যাসোসিয়েশনকে নিয়ে আমরা মিটিং করি, এটা সত্য, কিন্তু ফার্মার্সদেরকে নিয়ে মিটিং করে তাদের মধ্যে অ্যাওয়ারনেস করে এই পর্যায়ে যদি যতক্ষণ পর্যন্ত আমরা আইন করে না আসতে পারবো, আমার মনে হয় চিংড়ি শিল্প থেকে আমরা রক্ষা করতে পারবো না। আর আপনি একটা কথা উল্লেখ করেছেন, আমরা একসময় 4-5 টনে গিয়েছিলাম। আপনি সেই ইতিহাস মানে আপনার জানা আছে যে 94-95 সালে যখন আমরা 4 থেকে 5 টন উৎপন্ন হচ্ছে, সেই সময়ে আমাদের ভাইরা ওপার থেকে থাইল্যান্ডের পোনা নিয়ে আসলো, আর সেই পোনা মায়ানমার দিয়ে এসে যখন বাংলাদেশে ঢুকলো ওই হোয়াইট সিনড্রোম রোগ দেখা দিল, আমার শিল্প ধ্বংস হয়ে গেল। পৃথিবীতে গলদা চাষের যে প্রযুক্তি বাংলাদেশের জনগণ তৈরি করেছিল, এটি আপনার যখন ডিজি ছিলেন সেই সময় এটা বেশিভাবে ব্যাপকভাবে উৎকর্ষতা লাভ করেছিল। আমাদের যে ঘের পদ্ধতির গলদা চাষ, ইন্টিগ্রেটেড গলদা চাষ পৃথিবীর শ্রেষ্ঠ পদ্ধতি, কিন্তু সেটি আজ কি হলো, হ্যাঁসারিতে আমাদের পোনা নষ্ট হয়ে গেল। তার কারণ আমরা একটু সুযোগ পেলে এখান ওখান থেকে পোনা নিয়ে আসি, তারা বোঝে না যে কম্পিটিং নেইবার্স, কম্পিটিং এই মার্কেট, সেখানে কোথা থেকে কোন রোগ কখন চলে আসে। আপনি ভালো প্রসঙ্গ নিয়ে এসেছিলেন, এটা আজকে না আরেকদিন যদি সময় দেয় আমরা কথা বলবো। হ্যাচারি গুলাতে আপনার স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর এসওপি যেটাকে বলি, এটা মেইনটেইন করে না, সিকিউরিটি মেইনটেইন করে না। আমরা কিন্তু ওয়ালফিশ শিম ফাউন্ডেশন সবাইকে নিয়ে আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড অপারেশনাল ম্যানুয়াল কিন্তু তৈরিও করেছি। সলিডারিদাদ আমাদের হেল্প করেছিল, ডফকে হেল্প করেছিল। এটা এখন মন্ত্রণালয় যদি অনুমোদন দেয়, এটা হ্যাচারিতে দিলে কিন্তু একটা বায়োসিকিউরিটি মেইনটেনেন্সে একটা ইতিবাচক ভূমিকা রাখে।
শুধু দর্শক শ্রোতা, আমরা আসলে অনেক প্রশ্ন এবং অনেক কথা, আজকে হয়তো সব কথা আলোচনা করা যাবে না, সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, তবে আমরা চেষ্টা করছি যে মানুষের অনেক অজানা প্রশ্ন এবং অনেক কাঙ্ক্ষিত তথ্য সেগুলা কিছুটা হলেও যাতে এই আলোচনার মাধ্যমে আমরা আপনাদের সাহায্য এবং সহযোগিতা করতে পারি এবং সরকারকে যাতে একটা পথ নির্দেশনা, একটা দিক নির্দেশনা দেওয়া যেতে পারে। তো আমি আজকের আলোচনায় বিদায় নেওয়ার আগে আমি আবারও প্রফেসর ডক্টর কাজী আহসান হাবিব, আপনি যে খুব সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে ফিউচার ইন্ডিকেশনস, আমাদের এই খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় হোয়াট আর দ্য ইন্ডিকেশনস ফর ফিউচার, এই বিষয়ে যদি 2 মিনিটের মধ্যে কিছু আমাদের বলেন। আচ্ছা, আমি আসলে যেটা বলতে চাই, আমাদের জি থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে, এখন আমি যেটা বলবো আমাদের বিদেশের রপ্তানির ক্ষেত্রে আমাদের নতুন নতুন প্রজাতি গুলো খুঁজে বের করতে হবে, কোনগুলো বিদেশে চাহিদা আছে, এই ধরনের প্রজাতি করে সেখানে কালচার সিস্টেম করে কালচারের টেকনোলজি ডেভেলপ করে সেগুলোকে বাইরে পাঠানো। যেমন আমরা এখন পর্যন্ত যদিও কাজ চলছে, আমরা ভেটকি মাছের এক চাষের প্রযুক্তি কিন্তু সেভাবে বের করতে পারিনি, চেষ্টা চলছে ফলিচান্দা, ইভেন আমরা ব্রিম, বিদেশে ব্রিমের বিভিন্ন আমাদেরও জাত আছে, সেগুলোকে কালচারে নিয়ে এসে বিদেশে রপ্তানি করা যায় কিনা, মেরি কালচার বা এরকম। তারপরে আপনারা জানেন সোল ফিশ বা কুকুরটি, এই জাতীয় গ্রুপের মাছ কোরিয়া জাপানে অনেক মানে তারা খায় এবং বেশ গুরুত্বপূর্ণ। আমাদের যদি পটেনশিয়াল স্পিসিসকে চিহ্নিত করে রপ্তানি করার ব্যবস্থা, এই জায়গাটা একটা কাজ করতে হবে। আর চাষের ক্ষেত্রে আমাদের যখন একটা চাষ শুরু হয় তখন সবাই একসাথে সেই দিকে ঝুঁকে পড়ে, তো এই জন্য আমাদের চাষের আরো ভ্যারাইটিস গুলো বের করতে হবে, বিশেষ করে বড় মাছ যেগুলো আমাদের বিভিন্ন আছে সেই ধরনের চাষের ভ্যারাইটি, অন্যান্য মাছ করতে হবে। জি ধন্যবাদ। আমরা 2 মিনিটের মধ্যে প্রফেসর ডক্টর এম এ ওয়াহাব আপনার কাছ থেকে একটু ফিউচার ইন্ডিকেশনস চাচ্ছি। যে আমার মনে হয় যে একটি অতি সুন্দর আলোচনার আপনি আয়োজন করেছেন, আমার ভালো লেগেছে। এই মৎস্য সেক্টর ও উন্নয়নে মৎস্য অধিদপ্তরের অফিসার বৃন্দ যে আন্তরিকতা এবং যে ডেভোশন, যে প্যাট্রিয়টিজম নিয়ে তাদের শ্রম, ভালোবাসা এবং ধর্মাত্ম দিয়ে সময় দিয়ে তারা দেশের উন্নয়ন সাধন করেছেন, তাদের উন্নয়নের জন্য একটি পদক্ষেপ দরকার যে প্রতিটা জেলা পর্যায়ে যেন তাদের থাকা, অফিস এবং বিশেষ করে তাদের গাড়ি ব্যবস্থা করা, যাতে নাকি তারা সুন্দরভাবে মাঠে এক্সটেনশন কার্যাদি চালাতে পারে, ট্রেনিং ফ্যাসিলিটি বাড়াতে পারে। এইগুলো অ্যাকোকালচার সেক্টরের জন্য অতীব প্রয়োজন। আর আমি লক্ষ্য নিব আগামী দিনে যেভাবে ইলিশ ব্যবস্থাপনায় দিক নির্দেশনা দিয়ে আপনার নেতৃত্বে শুরু হয়েছিল, এখনো অব্যাহত রয়েছে, ইলিশের বিপ্লব হয়েছে দেশে। আমরা আগামী দিনে পদ্মার ইলিশ পেতে চাই। তাই আমরা শরীয়তপুর থেকে ফারাক্কা ব্রিজ পর্যন্ত কিভাবে পদ্মার ইলিশ বাড়ানো যায় সেদিকে লক্ষ্য নেওয়া দরকার। আর সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সাগরের উৎপাদনকে ডবল করা দরকার। এই হবে আগামী দিনের ফিউচার। এই বলে আমি শেষ করছি। আপনাকে, প্যানেলকে এবং শ্রোতা দর্শক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ প্রফেসর ডক্টর এম এ ওয়াহাব এবং প্রফেসর কাজী আহসান হাবিব, আপনাদের অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা প্রশ্ন করেছিলেন তাদেরকেও ধন্যবাদ। দেখেন, আমরা আজকের আলোচনায় কয়েকটা মেজর জিনিস কিন্তু আমরা সুপারিশ পেয়েছি। একটা হচ্ছে যে নিউট্রিশন সেন্সিটিভ অ্যাকোয়াকালচারকে প্রমোট করতে হবে। আর একটা হচ্ছে যে আরএস বায়োফ্লক যাই করি না কেন, আমার বাড়ির কাছের ছোট ছোট যে ডোবা এবং কান্ট্রি ইয়ার্ডের ডকইয়ার্ডের পাশে আমাদের কি বলে হোমস্টেড পন্ড, সেগুলোকে ভুলে গেলে চলবে না। তারপরে আপনার সাজেশন এসছে যে ডাইভার্সিফাই করতে হবে, খালি গতানুগতিক অ্যাকোয়াকালচার না করে এটাকে ডাইভার্সিফাই করা উচিত। নন কনভেনশনাল অ্যাকোয়াকালচারের কিছু প্রমোশন দরকার। সবচেয়ে বড় কথা হচ্ছে এডুকেশন এবং ট্রেনিং ফর দ্য পিপল, ফর দ্য ফার্মার্স। এইটাকে এক্সটেনশন সার্ভিসকে যদি জোরদার না করতে পারি তাহলে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো না। আমরা অনেক দূর গিয়েছি, কিন্তু এই ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে হবে। আজকে পাঙ্গাসকে ধরে রাখতে হবে, আজকে গরিবের মাছ তেলাপিয়া কে ধরে রাখতে হবে। এই মাছগুলোকে ধরে রাখতে হলে সরকারের কিছু পলিসি লেভেলে আপনার অ্যাডাপ্টেশন প্রয়োজন। এখনো কিন্তু আমরা বিদ্যুতের বিল দেই কমার্শিয়াল রেটে, এটা আমরা বারবার এই ফোরামে বলেছি। কারণ কস্ট অফ প্রোডাকশন যদি আপনি না কমাতে পারেন তাহলে পরে কিন্তু এটা লাভজনক রাখতে পারবেন না এবং ইন্ডাস্ট্রির লোকজনদের ধরে রাখতে পারবেন না। এই ইনপুট খরচ কমানো হয়েছে, এই ইনপুট খরচ কমানোর ফলে
এই সুফলটা চাষি পাচ্ছেন কিনা, আমার চাষি ভাই পাচ্ছেন কিনা, নাকি মিডলম্যানরা খেয়ে ফেলছে, এটা স্ট্রং ভ্যালু চেইনে যে আপনার এটা ঘটেছে, ইন্টারফারেন্সটা ঘটেছে, যে ভাঙ্গাটা ঘটেছে, ভাঙ্গা করার খেলাটা, এটা কিভাবে রিপেয়ার করা যায় আগামী দিনে, এই বিএফডিসি রুলটাকে আরো রিভাইভ করা যায় কিনা। গতানুগতিক বিএফডিসি আমরা এখন দেখতে চাই না। এই কোভিড-19 তে বিএফডিসি কিন্তু আরো প্রোয়েক্টিভ রুল নিতে পারতো, বাজার ব্যবস্থায় এগিয়ে আসতে পারতো, সেটা আমরা দেখতে পাচ্ছি না। প্রয়োজনে রুল চেঞ্জ করেন, মডালিটি চেঞ্জ করেন, এগুলোও কিন্তু এখন সময়ের দাবি। তো এইসব কথা বলে আপাতত আমি বিদায় নিচ্ছি, এবং আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন, যারা প্যানেলিস্ট ছিলেন, তাদের সবাইকে বিনম্র শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় অনেক ধৈর্য ধরে এতক্ষণ দেখছিলেন, আশা করি ইনি সভাপতি বক্তব্য আজকে রাখবেন। আমি এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি মাইক্রোফোন রেজাউল করিম সিদ্দিক, আমাদের আরেকজন প্রথিতযশা কি বলে মিডিয়া ব্যক্তিত্ব এবং আমাদের সদস্য, তার কাছে হস্তান্তর করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সৈয়দ আরিফ আজাদ, প্রফেসর আব্দুল ওয়াহাব এবং প্রফেসর কাজী আসার হাবিব আপনাদের চমৎকার বক্তব্যের জন্য। এবং একটা জিনিস কিন্তু খুব ভালো আছে, খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে, অনেক তথ্য এসেছে, অনেক পরামর্শ এসেছে এবং অনেক দাবি এসেছে। দাবিগুলো এরকম যে আমরা যাতে আগামীতেও এরকম আলোচনা করি, প্রযুক্তি হস্তান্তরের পয়েন্ট অফ ভিউ থেকে, উদ্যোক্তা উন্নয়নের দৃষ্টিভঙ্গি থেকে এবং নীতি নির্ধারণের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যাতে আরো কিছু রোল প্লে করি। তো আমাদের সভাপতি মহোদয় এখানে আছেন, ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আমি তাকে অনুরোধ করছি আপনি আপনার কোনো সুপারিশ বা মন্তব্য আজকের আলোচনার প্রেক্ষিতে করবেন কিনা, এবং খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে আপনি মনে হয় কিছু আমাদের সিদ্ধান্ত বা পরামর্শ। জি, থ্যাংক ইউ। মাইক্রোফোনটা অন করতে হবে। মাইক্রোফোন অন করা তো শোনা যাচ্ছে না? আমার মাইক্রোফোন তো এখান থেকে অন করা। জি বলেন, শোনা যাচ্ছে। জি বলেন। শোনা যাচ্ছে। তো আমি আরেকবার ধন্যবাদ কথাটা আগেই একটু বলে নেই যে আজকে আসলে একটা প্রাণবন্ত আলোচনা হয়েছে। আর সাধারণত যে সমস্ত আলোচনা শুনে থাকি তার চাইতে একটা আমার জন্য একটা অনেক শেখার বিষয় ছিল আজকে। তো এই জন্য প্রফেসর ওহাব এবং প্রফেসর আফসান দুজনকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের সহযোগী এবং বন্ধু ডক্টর আরিফ আজাদকে অনেক ধন্যবাদ। কিন্তু একটা জিনিস আমি ফাঁকে ফাঁকে দুই একটা প্রশ্ন করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি হয়তো আমার আঙ্গুলটা দেখা যায় নাই আর কি, এই জন্য হয়তো। কিন্তু আমি প্রশ্ন আর এখন করি না, আমার শুধু মতামতটা দিয়ে আমি শেষ করি। আমি গোড়াতে আরিফ আজাদ সাহেব বলেছিলেন যে আমাদের দেশে স্টান্টিং, তারপরে ম্যালনিউট্রিশন ইত্যাদির ইন্ডিকেশন দিয়েছেন 15 থেকে 40% পর্যন্ত বিভিন্ন ইন্ডিকেটর আছে। এই যে তার মূল একটা কারণ হলো যে আপনারা বলেছেন যে আমাদের উৎপাদন যতই বেশি হোক না কেন, অ্যাক্সেসিবিলিটি, প্রাপ্যতা এবং সেটা ক্রয় ক্ষমতা, এইটা না থাকার কারণে আসলে যে উৎপাদন, সবজির উৎপাদনও বেশি হচ্ছে, খাদ্য সিরিয়ালের উৎপাদনও হচ্ছে, আবার মাছের উৎপাদনও হচ্ছে, তারপরেও কেন আমাদের 40% আসলে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকবে, সুন্দর করে এই প্রশ্নটা নিজেই করেছেন। আমাদের এই জায়গাটা আসলে ভালো করে নজর দেওয়া দরকার। আমরা এক্সপোর্টের কথা বলছি, এক্সপোর্টে আমি নিষেধ করি না, যে হয়তো হার্ড আমাদের ফরেন কারেন্সির আয়ের জন্য কিছু না কিছু হয়তো করতেই হবে, কিন্তু প্রায়োরিটি তো পাওয়াই উচিত আমাদের দেশের মানুষকে আগে খাওয়ানোর ব্যবস্থা করা। দেশের মানুষ কি করে, আপনারা 62 গ্রাম করতেছেন, ইজ দ্যাট এনাফ? আপনার এখন যে সেলফ সাফিসিয়েন্সির কথা বলতেছেন সেটা 60 গ্রামের হিসাব করে বলতেছেন, কিন্তু 60 গ্রামের হিসাব ইজ নট এনাফ যে আমার ডেইলি ইনটেক। আপনি ওইটার একটা রেশনাল ধরে করতেছেন, প্লাস হলো যে আমার যে হয়তো 1/3 মানুষ হলে প্রচুর পরিমাণে মাছ কিনে খেতে পারছে না, সেটার জন্য যে একটা আছে, সেটাও আপনার হয়তো সেলফ সাফিসিয়েন্সি ইন্ডিকেট করতেছে। আমি যদি সব মানুষ যদি ঠিক মতো খেতে পারে, ক্রয় করতে পারতো, তাহলে আমার সেলফ সাফিসিয়েন্সি থাকতো না। আমাদের ওই জায়গাটাই দরকার। উৎপাদন বৃদ্ধিটা করার জন্য
চেষ্টা করতে হবে, সেটা চিংড়ির খাতে বলেন, অন্যান্য জায়গাতে বলেন, আপনারা নিজেরাই বলেছেন উৎপাদন বৃদ্ধির একটা অনেক সুযোগ রয়ে গেছে। আর বিশেষ করে আমাদের যে মলা ঢেলা এগুলা যেগুলো আছে, যেগুলো সহজেই আমার ডোবা নালাতে বাড়ির আশেপাশে করা সম্ভব, সেই সমস্ত জায়গাগুলোতে আসলে আমাদের আরো একটু মনোযোগ দেওয়া দরকার। আমি একটু মানে আমার 80-র দশকে এই ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে আমি যখন ফার্মিং সিস্টেম গবেষণার করতাম, তখন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট থেকে আমার প্রোগ্রামে বিআরআই তে বা বা- বা- আমার ঠিক সংখ্যাটা মনে নাই, কিন্তু 8-10 জন বিজ্ঞানী তারা বিআরআই তে ডেপুটেশন আসছিলেন। আমরা একসাথে যাতে এই ব্যাকইয়ার্ড ফিশারি, এমবি গুপ্তের নাম আপনারা ডেফিনেটলি জানেন, জি জি এমবি গুপ্তর নেতৃত্বে আমরা এই ব্যাকইয়ার্ড ফিশারি, যে আমরা বলতাম যে বাড়ির আশেপাশে যে ডোবা নালা ইত্যাদি আছে, রাস্তার আশেপাশে যে ডোবা নালা আছে, সেই সমস্ত জায়গাতে এই সমস্ত ফিশারিদের নিয়ে গবেষণা করছি। সেই জিনিসগুলো কিন্তু নাই। এখন আমরা কমার্শিয়াল ফিশারির জন্যই প্রায়োরিটি দিচ্ছি, কোনো দোষের কিছু হয় নাই, কিন্তু ওগুলাতে আমাদের আবার নিয়ে ফেরত আসার দরকার আছে আমার মনে জি হয়, জি জি যে যাতে করে এটা মানে ওই মলা ঢেলা ইত্যাদি এই জাতীয় যে সমস্ত মাছগুলো আছে, যেটা নিউট্রিয়েন্ট রিচ, অথবা সেটা দরকার। আরেকটা জিনিস আমি বলে শেষ করি, সেটা হলো যে আপনারা খেয়াল করছেন না যে ধানের উৎপাদনের জন্য এবং অন্যান্য সবজি ইত্যাদি উৎপাদনের জন্য যে পরিমাণ পেস্টিসাইড ব্যবহার হচ্ছে এবং ফার্টিলাইজার ব্যবহার হচ্ছে, এই সবটাই আসলে মাছের জন্য কতখানি ক্ষতি করতেছে সেটা আসলে আমাদের হিসেব আনা দরকার, কথা বলা দরকার। যে আর আমি আজাদ সাহেব এবং আমাদের রেজা সাহেব দুজনই জানেন আমি বিল এলাকার মানুষ, যেখানে আগে আমাদের মাছের প্রাপ্তি মানে মাছ বিক্রি হতো নৌকা ভর্তি, ওই মানে এখন ভাগা করে মাছ বিক্রি করা বা কিলোর মাছকে বিক্রি হতো না, নৌকা ভর্তি মাছ বিক্রি হতো। সেখানে এখন এই কেজিতে মাছ বিক্রি হয়, সেটাও ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, সেখানেও মাছের উৎপাদন আগের চাইতে মনে হয় যে 10% নেমে চলে আসছে। এটার জন্য প্রাপ্যতা এইটাই শুধু ক্ষতি করছে না, এটা মানুষের জন্য যে আয়ের উৎস সেটাতেও ক্ষতি করে দিচ্ছে। ফলে আমাদের টোটাল ফার্মিং সিস্টেমস এর যে উৎপাদন পদ্ধতি আছে, পেস্টিসাইড ইউজ এবং ফার্টিলাইজার ইউজ, এটা যে মানে এইটার কথাও আমাদের বলা দরকার। মাছের উৎপাদন যদি বাড়াতে চাই আমাদের ওখানে খেয়াল করা দরকার আছে, আমরা যাতে ফলে এটা শুধু সবজি বা ধানের জন্য আমাদের নিরাপদ খাবার করলে হবে না, ওই জায়গায় নিরাপদ করলে যাচ্ছে মাছের জন্য নিরাপদ হবে, মাছও নিরাপদ খাবার হিসেবে পাবো, সেটারও একটা উপকার আছে। ফলে আমি মনে করি যে আমাদের সার্বিক খাবার ব্যবস্থাপনার উপরে এবং চাষাবাদ পদ্ধতির উপরে দরকার, এবং সর্বোপরি দারিদ্রতা নিরসন একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়ে গেছে জাতির কাছে, সেটাও বলা দরকার, যাতে দারিদ্রতা নিরসন যদি হয় তাহলে পরে কিন্তু আমরা এই যে অ্যাক্সেসিবিলিটির কথা বলছেন, যে প্রাপ্যতা এবং ক্রয় ক্ষমতা ইত্যাদির কথা বলছেন, সেটাও বাড়বে। তাহলে আমাদের যে দরিদ্র মানুষের যে আজকে যে নিউট্রিশনের কথা যেটা দিয়ে শুরু করেছিল, সেই জায়গাটা আমরা অনেকটা উপকার পেতে পারি। ফলে আমার মনে হয় জাতির প্রায়োরিটি আপনারা এই জি এক্সপোর্টের কথার সাথে সাথে এইটা এইটা খেয়াল করেন। এই বলে আমি আমার আবার আমাদের সবাইকে আরেকবার ধন্যবাদ দিয়ে আরেকবার আমরা এই আলোচনা আরেকদিন আয়োজনের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সেজন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। চমৎকার করে আপনি সবকিছু বলেছেন এবং আমার কাছে মনে হয় যে আমরা সকলেই কতগুলো বিষয়ে একমত হয়েছি যে আমাদের পুষ্টির জায়গাটিকে গুরুত্ব দেওয়া দরকার, আমাদের উৎপাদনের জায়গা উৎপাদনশীলতার জায়গায় গুরুত্ব দেওয়া দরকার, আমাদের বৈচিত্র্য সৃষ্টি করা দরকার এবং আমাদের সামুদ্রিক মাছের আহরণ এবং সেটিকে ভোগ করা দরকার, যাতে আমরা পারিবারিক পর্যায়ে বা আমাদের সকল পর্যায়ে আমরা যাতে উৎপাদনশীল মানে পুষ্টিকা নিশ্চিত করতে পারি। আমাদের বাণিজ্যিক খামারের জন্য আরএসএস বা বায়োফ্লকের মতো যে সিস্টেম গুলো আসছে সেগুলো মাথায় রেখেও আমাদের যে আগের দিনের যে মাছ চাষের জন্য এবং মলা ঢেলা মাছ চাষের জন্য আমাদের আসলে উদ্যোগ নেওয়া দরকার। আসলে কতগুলো কন্ট্রাডিকশনস এর জায়গা
আছে, হয়তো ভবিষ্যতে কখনো আলোচনা হতে পারে, যে আমরা যখন নিউট্রিশনের দৃষ্টিভঙ্গি থেকে মাছ চাষ করি তখন এক রকমের দৃষ্টিভঙ্গি, যখন বাণিজ্যের দৃষ্টিভঙ্গি থেকে মাছ চাষ করি তখন অন্য দৃষ্টিভঙ্গি, এবং কোনটা রাক্ষসে মাছ, কোনটা ছোট মাছ বড় মাছের খাবার নষ্ট করে, এ সমস্ত জিনিস চিন্তা করেই কিন্তু নানা রকমের কন্ট্রাডিকশনস আমাদের মধ্যে তৈরি হয়। আমার কাছে মনে হয় সবগুলো লক্ষ্যকে একত্রিত করে কি ধরনের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিলে আমরা একদিকে ব্যবসা করতে পারবো, অপরদিকে পুষ্টি সরবরাহ করতে পারবো, অপরদিকে আমাদের বৈচিত্র্যকে ধরে রাখতে পারবো, এগুলো নিয়ে ভাববার সময় এসেছে। সামনের দিকে নিশ্চয়ই এগুলো নিয়ে আমাদের আলোচনা হতে পারে, আমাদের দর্শকদেরও অনেকের দাবি আছে, আমরা সেই আলোচনাটা করব। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। অনেকক্ষণ ধরে আপনারা আলোচনা করেছেন, অনেকের মনের অনেক আকাঙ্ক্ষা পূরণ করেছেন, আমাদেরও আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আগামীতে নিশ্চয়ই কোনো একদিন দেখা হবে। আজকে সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আলোচনা। ধন্যবাদ এবং শুভেচ্ছা। ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।